শুনছে। তিনি তার সাথে ঘটে যাওয়া ভৌতিক কাহিনীগুলো বলছেন। ঠিক সেই সময় কোথা থেকে আদ্র এসে তার কোলে শুয়ে পড়ে। তিনি আদ্রের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, কই থেকে আইলা নানু ভাই? ক্লান্ত লাগতাছে তোমারে? আদ্র নিপুণের দিকে তাকিয়ে বলে, আসছি তো অনেক আগেই, কাজ ছিল, কেউ তো খবর নেয় না। আদ্র যে তাকে কি উদ্দেশ্য করে কথাটা বলেছে তা বুঝতে পারছে নিপুণ। তাড়াহুড়ো করে খাট থেকে নেমে দাঁড়ায় সে। এ কি, কোথায় যাচ্ছিস তুই নাতবু? তেমন কিছু না নানু, রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। নিপুণ আদ্রের দিকে তাকিয়ে বলল, আপনার পাঞ্জাবিটা তো ঘামে ভিজে গেছে, বদলে নিন, ঠান্ডা লেগে যাবে। আদ্র নিপুণকে কথায় খুশি হয়। তবে সে খুশি সাইডে রেখে নিপুণকে একটু জ্বালানোর জন্য বলে উঠল, দেখো নানু গাধাটার কথা, নিজে এই গরমে ফুল স্লিভ টার্টল নেক জামা পরে আছে আর আমাকে বলছে ঘেমে ভিজে আছি। জাহানারা বেগম আদ্রের দিকে তাকিয়ে বলল। ফুল স্প্রিট টার্টল নেক আবার কি? আদ্র হাতের ইশারা দিয়ে নিপুণের দিকে দেখালো, পরপর বলে উঠল, ফুল স্লিভ টার্টল নেক মানে হলো ফুল হাতা গলা বন্ধ জামা, দেখছো না সামনে? জাহানারা বেগম তাকালো নিপুণের দিকে। আদ্রের কথায় নিপুণকে উদ্দেশ্য করে বলল, কিরে নাতবু, তুই কেন আমার এই গরমে এই অবস্থা বস্তা পইরা রইতেছস? গরম লাগতেছে না তোর? আমি তো খেয়ালই করি নাই এতক্ষণ। আদ্র যে ইচ্ছা করে তাকে এই বিপাকে ফেলেছে তা সে বেশ বুঝতে পেরেছে। তাই সে ইচ্ছে করে বলে উঠল, আসলে নানু, কালকে রাতে আদ্র ভাইয়ের খাটে অনেক পিঁপড়ে উপদ্রব করেছে, কামড়ে আমাকে শেষ করে দিয়েছে একেবারে, তাই এটা পড়েছি। নিপুণের কথায় আদ্র শুকনো গলায় কেসে ওঠে, তড়িঘড়ি করে বলে ওঠে, তুই না রান্নাঘরে যাচ্ছিলি, যা আর আমার জন্য এক গ্লাস শরবত করে নিয়ে আসিস। এইখানে না, আমি রুমে যাচ্ছি, পাঞ্জাবি বদলাতে হবে। আদ্রের কথা সম্পূর্ণ শুনে নিপুণ চলে যায়। তবে যাওয়ার সময় আদ্রকে ভেঙচি দিতে ভুলে না। নিপুণ দোতলা থেকে নিচে আসে। সবাই সোফায় বসে আছে, হয়তো আজকে রাতের প্ল্যানিং নিয়ে ব্যস্ত। নিপুণ সবার দিকে একবার তাকিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে নাস্তা তৈরি করছেন অনিমা শিকদার, আখি শিকদার আর আদ্রের মামি আমেনা বেগম। নিপুণ রান্নাঘরে আসতে আখি শিকদার বলে উঠল, কি রে, মাথা ব্যথা সেরেছে তোর? মাথা ব্যথা নিয়ে এমন একটা দম বন্ধ কর জামা পরে আছিস কেন? নিপুণ অবাক হয়ে বলল, আমার মাথা ব্যথা তোমাদের কে বললো? কে আবার বলবে? আদ্র বলেছে তোর নাকি বেশি মাথা ব্যথা করছে, তোকে যাতে কেউ বিরক্ত না করে, তাই তো তোকে আমরা কেউ ডাকিনি আজকে। নিপুণের হুঁশ ফিরল। সে তো ভুলেই গেছে আজকে সে সারাদিন ঘরেই কাটিয়েছে। দুপুরের দিকে ঘর থেকে বের হয়েছে আর নিচেও নামেনি, সারাক্ষণ নানুর সাথে ছিল। সচকিত হয়ে বলল, আসলে হঠাৎ করে মাথা ব্যথাটা উঠেছে তাই। তার কথার মাঝে অনিমা শিকদার বলে ওঠে, থাক, আর বলতে হবে না তোকে, এখন বিশ্রাম নেই, গরমের মধ্যে রান্নাঘরে থাকা লাগবে না। নিপুণ আমতা আমতা করে বলল, আসলে বড় মা, আমি শরবত বানাতে এসেছিলাম। শরবত খেতে ইচ্ছে করছে, আগে বলবি তো? ট্যাঙের শরবত আছে, দিব? নিপুণ হাত নাড়ায়, মাথা নাড়িয়ে বলে ওঠে, না না না, আমার জন্য নয়, আদ্র ভাইয়ের জন্য। অনিমা শিকদার, ওকে নিয়ে সমস্যা নেই, দেখ ফ্রিজে শরবত আছে, গ্লাসে ঢেলে নিয়ে যা। নিপুণ অনিমা শিকদারের কথা মতো ফ্রিজ থেকে শরবত বের করে গ্লাসে ঢালে, আলতো হাতে পা বাড়ায়। রান্নাঘর থেকে বের হতেই তার কানে আসে আমেনা বেগমের কথা। ভাবি, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আখি শিকদার বলে ওঠে, ও মা, তুমি আবার অনুমতি নিচ্ছ কেন? আমেনা বেগম আমতা আমতা করে বলে ওঠে, আসলে নিপুণ আর আদ্রের বিয়ে হয়েছে, নিপুণের তো উচিত অনিমা ভাবিকে মা বলে ডাকা, সে তো এখনো বড় মা বলেই ডাকে, আসলে এমনিই বলছিলাম আর কি। আমিনা বেগমের এমন কথায় অনিমা শিকদার বলে ওঠে, ও আমাকে বড় মা বললেই আমার ভালো লাগে, আলাদা করে মা ডাকতে হবে কেন? মা তো ডাকে, বড়র পরে দেখো মা না যোগ করে আমার এতেই হবে, ডাকায় কি আসে যায়? ও আমাকে কতখানি ভালোবাসে এটা তো আমি জানি। অনিমা শিকদারের কথায় আখি শিকদারের চোখ দুটো পুলকিত হয়। সে বাদেও যে তার মেয়েকে ভালোবাসার মানুষ আছে তা দেখেই শান্তি। প্রত্যেক মা তোই চায়। অবশ্য আদ্রের সাথে নিপুণের বিয়ে হয়ে ভালোই হয়েছে, তা না হলে একমাত্র মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে কিভাবে থাকতো সে। আর আদ্রও সোনার ছেলে, ছোটবেলা থেকেই তার চোখের মণি। এমন ছেলের সাথে মেয়ের বিয়ে হয়েছে এতেই তিনি নিশ্চিন্ত। তাদের কথার মাঝে আমেনা বেগম বলে ওঠে, ভাবি, আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না,
আসলে আমি এমনি এমনি বলছিলাম, ছেলের বউয়ের মুখে থেকে মা ডাক শোনার ইচ্ছে তো সবাই থাকে, তাই বলে ফেলেছি। ছি ছি ভাই, তুমি এভাবে বলছো কেন? তোমার জায়গায় আমিও বলতাম। এখন যে আমার ছেলে বিয়ে করবে, ছেলের বৌমা না ডাকলে মন খারাপ করবে বাবুজি। আমানা বেগম আঁখি শিকদারের কথায় মুস্কি হাসে। তারা আবার লেগে পড়ে যে যার কাজে। আরও কত কথা কাজ করছে আর দুনিয়ায় সব কথা ঝুলি খুলেছে তারা। নিপুণও পা বাড়ায় এবার উপরের ঘরের দিকে। বড় মার কথা শুনে তার মন খুশিতে ভরে গেছে, কিন্তু বড় মাকে সে মা বলবে কিভাবে? সারা জীবনের অভ্যাস বড় মা, ছোট থেকে বড় মা করে কানের পোকা নাড়িয়ে দিয়েছে, আর এখন কিনা শুধু মা। নিপুণ শরবত হাতে রুমে প্রবেশ করে। আড্ড খাটে লম্বা হয়ে শুয়ে আছে, পাগুলো খাটের বাহিরে। নিপুণ ভেতরে আসা মাত্রই আড্ড চোখ মেলে চায় নিপুণের দিকে, হাতে ইশারা দেয় কাছে এসে বসার জন্য। নিপুণ গিয়ে আড্ডের পাশে বসে। তৎক্ষণাৎ আড্ড উঠে বসে, নিপুণের হাত থেকে শরবতটা নিয়ে ঢকঢক করে গিলতে থাকে। আস্তে খান, পড়ে যাচ্ছে তো। আড্ড গ্লাসটা ফাঁকা করে নিপুণের হাতে ধরিয়ে দিল। আপনি এখনো পাঞ্জাবি পাল্টাননি কেন? ঘাম বসে ঠান্ডা লেগে যাবে না? নিপুণের কথায় আড্ড পাঞ্জাবি খুলে ফেলে, উদম শরীর নিয়ে খাটে বসে। নিপুণকে উদ্দেশ্য করে বলে, দরজাটা বন্ধ করে পাখাটা বাড়িয়ে দে। আড্ডের কথায় নিপুণ চমকায়, আমতা আমতা করে বলে, দরজা বন্ধ করবো কেন? নিপুণের এমন তোতলানো দেখে আড্ড হাসে, নিজে গিয়েই দরজা বন্ধ করে। লক লাগাতে লাগাতে বলে, রোমান্স করতে মন চাইছে জান, চল শুরু করি। আড্ডের এমন শয়তানি হাসি দেখে তার মুখ বোথা হয়ে যায়। ভীতপূর্ণ গলায় বলে, আদ্র ভাই। বল। আদ্র ভাই, আমার পেট ব্যথা করছে। আড্ড নিপুণের কাছে এগোয়। নিপুণ আস্তে করে পিছিয়ে যায়। একসময় নিপুণ গিয়ে ধাক্কা খায় নাইট স্ট্যান্ডের সাথে, আর পেছনের জায়গা নেই। আড্ড বাঁকা হেসে নিপুণের দিকে হাত বাড়ায়। এতক্ষণে নিপুণ চোখ বন্ধ করে ফেলে। সময় যায় 1 মিনিট 2 মিনিট, নিপুণ চোখ খোলে না। তার বন্ধ চোখে দেখে আড্র বলে ওঠে, চোখ খোল, ওভার অ্যাক্টিং এর দোকান। রোমান্স করার জন্য কেউ এত টাইম নেয় না। নিপুণ তড়িৎ বেগে চোখ খুলে আড্ডের দিকে তাকায়। উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে সে। নিপুণ আড্ডের পিঠের দিকে অবাক হয়ে তাকায়। আড্ডের পিঠের ক্ষতগুলো স্পষ্ট, লাল লাল হয়ে ফুলে আসে। অজান্তে মুখ ফুসকে বলে উঠল, আপনার পিঠের অবস্থা তো করুন, ঔষধ লাগিয়েছেন? আড্ডু সচকিত পেছন ফিরে একটানে কাছে নেয় নিপুণকে, কোমর পেঁচিয়ে ধরে সাপের মতো। পেছন থেকে এসির রিমোটটা ছুঁড়ে ফেলে খাটের উপরে নিরেট কণ্ঠে বলে ওঠে, ওষুধ লাগিয়ে দিয়েছিস তুই? নিপুণ এদিক সেদিক চোখ ঘুরিয়ে বলে, আমি কেন লাগাবো? কেন? তোরগুলো আমি লাগিয়ে দেইনি, ইনফ্যাক্ট গোসলও করিয়ে দিয়েছি। নিপুণ আড্ডের কথায় লজ্জায় আড়ষ্ট হয়ে ওঠে, বিড়বিড় করে বলে ওঠে, করিয়ে দিয়েছেন তো দিয়েছেন, আবার বলা লাগবে? আমাকে লজ্জা দিতে বুঝি খুব মজা লাগে আপনার? নিপুণ বিড়বিড় করে বলল। কথাগুলো শুনতে পায় আড্ড। ডান হাত দিয়ে নিপুণের চুলগুলো সরাতে সরাতে বলে, দাগগুলো গেছে? নিপুণ ডানে বামে মাথা নাড়ে। মেকআপ করে রেখেছি। সমস্যা নেই, স্বামী থাকলে এমন একটু দাগ পড়বে, ইটস নর্মাল। কথাটা বলে আলতো করে নিপুণের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় আদ্র। নিপুণ নিজের লজ্জা লুকানোর জন্য বলল, আপনি খাটে বসুন, আমি আপনার পিঠে ঔষধ লাগিয়ে দিচ্ছি। নিপুণের কথায় আদ্র দ্বিরুক্তি করে না। নিপুণকে ছেড়ে খাটে গিয়ে উল্টো হয়ে বসে। নিপুণ নিজের হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে ড্রয়ারের ভেতর থেকে ওষুধের বক্সটা বের করে আনে। ক্ষত স্থানগুলো পরিষ্কার করে তাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। ঠিক সে সময় দরজায় করাঘাতের শব্দ হয়। আদ্র বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে। সোয়েব এসেছে। কিছু কথা বলে আবার ঘরে আসে। ক্লোজেট থেকে টি শার্ট নিতে নিতে নিপুণকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাদের রোমান্সে বাধা দেওয়ার জন্য তোর ভাইই যথেষ্ট। নিপুণ আড্ডের কাছে আসে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন এখন? আড্ড নিপুণের গালে চুমু দেয়। কাজ আছে জান, যাওয়া লাগবে। নিপুণের গালে হাত রেখে আবার বলে ওঠে, শোন, ভুলেও ছাদের দিকে যাবি না। ডেকোরেশনের ছেলেপেলেরা ছাদে আছে, দামড়া ছেড়ে। যদিও তোকে কিছু বলবে না, তবে তাদের চোখের গ্যারেন্টি নেই। নিপুণ আড্ডের কথায় মাথা নাড়ে। আড্ড চলে যাওয়ার কিছুক্ষণ পর নিপুণ খালি শরবতের গ্লাসটা নিয়ে নিচে নামে। সে নিচে নামতেই কাজিন গ্রুপের আড্ডা শুরু হয়। আড্ডার মূল বিষয় হচ্ছে সন্ধ্যায় কে কেমন করে সাজবে। ইমন আগেই বলে দিয়েছে যে সে আজকে নিপুণকে সাজাবে। নিপুণ এতে কোনো দ্বিরুক্তি করল না। ধরণীতে অন্ধকার নেমেছে। প্রথমে হালকা, তারপর আস্তে আস্তে গাঢ় রূপে বদলে গেছে আকাশ। রূপ নিয়েছে অন্ধকারের। তবে শিকদার বাড়িতে আজ অন্ধকার নেই। চারদিকে ছড়িয়েছে মরিচবাতির মিষ্টি আলো। প্রকৃতিও যেন আজ তাদের সহায়। চারদিকে শান্ত মিষ্টি বাতাস বইছে। চারদিকে সব কাজ শেষ করে সোহেব আর আড্ডু যে যার ঘরে গেল। মূলত তাদের জোর করে পাঠিয়েছে জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার।
জুবাইর শিকদার এখন এখানে নেই। একটু আগে তার সাথে হয়েছে আরেক কাণ্ড। তিনি ইচ্ছে করেই বাজারে গিয়েছিলেন ফল আনতে, সাথে করে সাদকে আর মুস্তফাকেও নিয়ে গেছেন। সব ফল কিনা শেষ হলে মনে পড়ে তরমুজের কথা। সাদ আর মুস্তফাকে গাড়িতে বসিয়ে তিনি যান তরমুজ কিনতে। বাড়িতে যেহেতু মেহমান বেশি, তাই বেশ বড় দেখে 3টে তরমুজ কিনে আনলেন। তিনি এই একটাই কাজ আড্ডের থেকে নিয়েছিলেন। মূলত ফল কেনার কাজটা আড্ডের ছিল, তিনি জোর করে এসেছেন। তখন কি তিনি জানতেন এমন হবে? বাড়িতে এসে বাঁধল বিপত্তি। ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে এসেই তিনি অনিমা শিকদারকে ফরমাইশ দেন তরমুজগুলোকে কেটে ফ্রিজে রাখার জন্য। বেশ রোদ্দুর বাহিরে, ঠান্ডা তরমুজ খেলে সবার ভালো লাগবে। অনিমা শিকদার তার কথা মতো তরমুজগুলো হাতে নেন। বুড়িকুচকে প্রশ্ন করেন, এ কি, তুমি তরমুজ এনেছো? কেটে দেখনি? জুবাইর শিকদার তখন বেশ গর্বের সহিত বলল, আমি কি বাচ্চা? তরমুজ চিনি না আমি? দেখেই বুঝতে পারি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। অনিমা শিকদারের কুচকানো বুড়ো আরেকটু কুচকালো। তিনি গলা ছেড়ে বললেন, এখনই দেখা যাবে। অনিমা শিকদার প্রথম তরমুজ কেটে দেখেন ভিতরে এখনো সাদা। দ্বিতীয়টা কাটলেন, এটাও সাদা, তবে লাল আভা আছে কিছুটা। তৃতীয়টা কাটলেন তো একই রকম হলো। অনিমা শিকদার আকি শিকদারকে ডেকে 3টে তরমুজের কাটা অংশ নিয়ে জুবাইর শিকদারের সামনে রাখেন। জুবাইর শিকদার সবেমাত্র শরীরটা ঠান্ডা করার জন্য পাখা ছেড়ে বসেছিলেন। তার ওনার কপালে জুটল না। সাদা মুখে তাকিয়ে থাকা তরমুজ আর অনিমা শিকদারের লাল রঙা মুখ দেখে সব ফুস হয়ে গেল। একবার তরমুজের দিকে আরেকবার অনিমা শিকদারের দিকে তাকালেন তিনি। তুমি নাকি দেখেই বুঝতে পারো কোনটা ভালো হবে কোনটা খারাপ? জুবাইর শিকদার নিজের দোষ ঢাকার জন্য আমতা আমতা করে বলে ওঠে, আমি তো দেখেই এনেছিলাম, কিন্তু এমন হলো কেন বলো তো? আখি শিকদার বেশ বুঝতে পেরেছেন এখন তারা একটা অশান্তি করবে, তাই তিনি পাশ থেকে বলে উঠলেন, আপা থাক না, ভাইয়া বুঝে বলতে পারেনি হয়তো। আমি সোয়াবকে পাঠাচ্ছি, সে কিনে আনুক। তুই থাম আখি, সোহেবকে একা যাওয়া লাগবে না, আদ্রও যাব সাথে। দুজনে গেলে ভালো হবে, দেখে শুনে আনতে পারবে। জেসমিন শিকদার তাদের কাণ্ড দেখে মুখ টিপে টিপে হাসছে। সে অনিমা শিকদারকে বলে ওঠে, বড় ভাবি, তাহলে এই তরমুজগুলো ফেলে দেই? খবরদার জেসমিন, এগুলো ফেলেছিস তো? এগুলো দিয়ে আমি তোর বড় ভাইকে তরকারি করে খাওয়াবো। অনিমা শিকদারের কথায় জুবাইর শিকদারের কাশি উঠে যায়। সে একই রূপ দেখছে তার বউয়ের। জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার সে মুহূর্তে সুরক্ষিত স্থানে কেটে পড়ে। কোন দিক থেকে বিপদ আসে বলা যায় না। শেষে পরিস্থিতি সামাল দেয় আদ্রে এসে, মাকে বুঝিয়ে শুনিয়ে তরমুজগুলো ফেলে। নিজে যায় তরমুজ কিনতে। আজ এই প্রথম জুবাইর শিকদার আড্ডের কাজে সন্তুষ্ট হলেন। এমন না যে আগে কখনো হয়নি, হয়েছে, তবে আজ যেন একটু বেশি অন্যরকম। আড্ডো ঘরে এসে আগে শাওয়ার নিয়েছে। ট্রাউজার বাদে শরীরে এখনো কিছু জড়ায়নি। উদাম গায়ে বসে আছে খাটের উপরে। মাথার উপরে পাখাটা চলছে ফুল স্পিডে। নিপুণের রুমে আসার খবর নেই। সে কখন বিকেলে বের হয়েছে রুম থেকে আর এসেছে একবার রুমে। দেখতে দেখতে রাত হয়ে গেল। নিপুণের এই ব্যাপারটা নিয়ে আড্ডো বেশ বিরক্ত। সে যখন ঘরে থাকবে তখন নিপুণ কেন বাইরে থাকবে? তাকেও থাকতে হবে তার সাথে সাথে। কাজ না থাকুক তাও থাকতে হবে। দরজা খোলার আওয়াজে আড্ডো পেছন ফিরে যায়। নিপুণ এসেছে, হাতে কিছু আছে। নিপুণ এসে আড্ডের সামনে দাঁড়ায়। আড্ডোকে এভাবে দেখে বলে ওঠে, আপনি এখনো রেডি হননি কেন? হব। আড্ডের গলার স্বর নিপুণের পছন্দ হয় না। কোনো কারণে কি রেগে আছে আড্ডো? আপনি কি কোনো কারণে রেগে আছেন? না, আছি তো। কি করবি? কোথায় থাকিস তুই সারাদিন? এর আগেও একবার ঘরে এসে তোকে পাইনি, এখন আবার এসেছি, তুই নেই। আমার যাওয়ার সময় হলে তোকে দেখি। নিপুণ মুস্কি হেসে আড্ডের গলা জড়িয়ে ধরে। আজকে আর লজ্জা লাগছে না। এই উদাম গায়ে আড্ডোকে জড়িয়ে ধরতে বেশ ভালো লাগছে তার। আড্ডের সুঠাম দেহ, পেটানো শরীর, প্রশস্ত বুক। নিপুণ একটু উঁচু হয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ায় আড্ডের প্রশস্ত বুকে। আস্তে করে বলে ওঠে, কিভাবে আসতাম? সবাই মিলে গল্প করছিল। আপনি রুমে যাওয়ার সাথে সাথে আমি উঠে গেলে ওরা কি ভাববে? আড্ডো নিপুণের এমন আদর আদর কণ্ঠ শুনে তাকে জড়িয়ে ধরে। ভরাট কণ্ঠে বলে ওঠে, যা ইচ্ছে তা ভাবুক, আই ডোন্ট কেয়ার। নেক্সট টাইম আমি ঘরে আসার সাথে সাথে যেন তোকে পাই।
আচ্ছা, আমি এতবার ঘরে এসে কি করব? আপনি তো কাজে যান, আবার বের হয়ে যান, 1-2 মিনিট থাকেন ঘরের মধ্যে। আমি এতবার ঘরে আসব কোন কাজে? তোর কাজ নেই তাও আসবি, ঘুরঘুর করবি আমার সামনে। আমি পাত্তা না দিলে ঘুরঘুর করবি, কাজ দেখালেও ঘুরঘুর করবি, জ্বালাবি আমায়, মাঝে মাঝে জড়িয়ে ধরে থাকবি, হুটহাট করে আমাকে চুমু খাবি, কখনো গালে, কখনো নাকে, কখনো ঠোঁটে, কখনো বুকে। সেগুলোই তোর কাজ, এছাড়া আর কোনো কাজ নেই তোর। নিপুণ আড্ডের বুক থেকে মাথা তোলে। বেশ লজ্জা পায় এবার সে। আড্ডকে ছেড়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এখন রেডি হবেন না? সবাই তো রেডি হয়ে গেছে মনে হয়। আড্ড নিপুণের হাতের দিকে তাকায়, তারপর বলে ওঠে, হব, কিন্তু তোর হাতে এইগুলো কি? নিপুণ আড্ডের দিকে তাকিয়ে বলে, ব্লাউজ আর পেটিকোট। শাড়ি তো সব এই ঘরে নিয়ে এসেছিলাম আমার ঘর থেকে, তাই শাড়ি নিতে এসেছি। নিপুণের কথাতে আড্র ক্লোজেটের পাশ থেকে একটা ট্রলি ব্যাগ বের করে এনে তার সামনে রাখে। এটাতে কি? শাড়ি, খুলে দেখ। নিপুণ হাতের পেটিকোট আর ব্লাউজ খাটের উপরে রেখে ট্রলি ব্যাগটা খোলে। নিপুণ সম্পূর্ণ চেনটা খুলে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। এগুলো তো সেদিনের শাড়িগুলো। নিপুণ ঘুরে দাঁড়ায় আদ্রের দিকে। অদ্র ভাবলেশীন। নিপুণ বিস্মিত সুরে জিজ্ঞেস করল, আপনি এগুলো কখন কিনলেন? আদ্র ক্লোজেটের দিকে এগিয়ে যায়। সেখান থেকে শুভ্র রঙের পায়জামা আর হলুদ রঙের একটা পাঞ্জাবি বের করে আনে। মোলায়েম কণ্ঠে নিপুণকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিনেছি তো সেদিনই, তুই তো অসুস্থ হয়ে গিয়েছিলি। আমারও গাড়ি থেকে বের করতে মনে নেই, আজ বের করেছি। কথাটা বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আদ্র। নিপুণ হতবুদ্ধি হয়ে খাটে বসে রইল। একটা একটা করে শাড়ি নামাচ্ছে তো নামাচ্ছে, তবুও যেন নামানো শেষ হচ্ছে না। এত বড় ট্রলি ব্যাগে করে আদ্র শুধু শাড়ি এনেছে, তা ভাবতে নিপুণের মাথা ঘোরাচ্ছে। মিনিট 10 সময় খেয়ে আদ্র ওয়াশরুম থেকে বের হয়েছে। নিপুণ যেন এই অপেক্ষাতেই ছিল, কিন্তু ব্যাপারটা হলো উল্টো। আদ্র বের হওয়ার সাথে সাথে নিপুণ কোথায় হারিয়ে গেল। সামনে দাঁড়ানো মানুষটার উপর এক দফা ক্রাশ খেল সে। মনে হলো তার চারপাশ স্তব্ধ হয়ে গেছে। আদ্রের জিম করা পেটানো শরীরের উপর হলুদ রঙের পাঞ্জাবিটা যেন আদ্রের লুক চেঞ্জ করে দিয়েছে। চওড়া কাঁধ, শক্তিশালী বাহু, সুগঠিত বুক, তীক্ষ্ণ চিবুক, তার এই পেশিবহুল শরীরের সাথে এই পাঞ্জাবির রংটা এত আকর্ষণীয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। নিপুণের নজর সরে না আদ্রের থেকে। আদ্রকে দেখতে সে এতটাই মগ্ন ছিল যে কখন আদ্র তার সামনে এসে গেছে তা তার খেয়ালই নেই। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? নিপুণের ধ্যান ভাঙে, তবুও সে চোখ সরায় না আদ্রের থেকে। মত্ত কণ্ঠে বলে ওঠে, মাশাআল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগছে আদ্র ভাই। আদ্র পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, সুন্দর লাগছে তো জানি, কিন্তু তুই কি কিছু বলবি? নিপুণ নিজেকে সংযত করে, তারপর খাটে রাখা শাড়িগুলোর দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি এত শাড়ি কিনেছেন কেন? এত শাড়ি কোথায়? এখানে একদম গনায় গনায় 30টা শাড়ি আছে, এক একটা এক এক রকম। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি এত শাড়ি দিয়ে কি করব? পরবি, এক এক দিন এক একটা পরবি। আদ্রের এমন ভাবলেশীন কথায় নিপুণ অবাক হয়, বিস্ময়ে বলে ওঠে, এক এক দিন এক একটা? এত শাড়ি হয়েছে যে আলমারি আরেকটা লাগবে। লাগলে আরেকটা কিনে নে। তোর রুমের আলমারি আমার রুমের আলমারিতে যদি না হয় আরেকটা কিনে নে। নিপুণ কিছু বলবে তার আগে আদ্র আবার বলে ওঠে, আমাকে এবার নিচে যেতে হবে, তুই রেডি হয়ে ইমনদের সাথে থাকিস, আলাদা হয়ে যাস না আবার। আর হ্যাঁ, শাড়ির চিন্তা তোকে করতে হবে না, তোর জন্য 30টা কেন, তোর পছন্দ হলে 300টা শাড়িও তোর আদ্র ভাই বিনা বাক্যে কিনে দেবে তোকে। আদ্র কথাটা শেষ করেই নিপুণের গালে একটা গাঢ় চুমুক খায়। ট্রলি থেকে রক্তমাখা সূর্যাস্ত রঙের শাড়িটা বের করে নিপুণের হাতে দিয়ে বলে ওঠে, তোমার প্রণয়ের ছোঁয়ায় রাত্রির গম্ভীর টানে আবছালোর মিশ্রণে হৃদয়ে কথা বলে কানে কানে। কথাটা শেষ করে আদ্র নিপুণের কানের লতিতে কামড় বসায়, পরপরই আলতো করে চুমু এঁকে দেয় সেখানে। নিপুণ এখনো অবশ্যের মতো দাঁড়িয়ে, পাগুলো যেন কাঁপছে তার। ঘন ঘন শ্বাস ওঠানামা করছে, তবে হুঁশ খোয়ায়নি সে। কিছুক্ষণ কাটে এভাবে। সে শান্ত হয়ে আসলে আদ্র পা বাড়ায় যাওয়ার জন্য। বাদসাধে নিপুণ নিজের চোখের নিচ থেকে কাজল এনে আদ্রের কানের পেছনে লাগিয়ে দেয়। নিপুণের এমন বোকা বোকা কাজে হেসে ফেলে আদ্র। কপালে গভীরভাবে ছুঁয়ে দিয়ে সে বিদায় নেয় ঘর থেকে। পেছনে ফেলে যায় তার বোকা হৃদয় হরণীকে।
সময় পেরিয়েছে অনেকখানি, সবার সাজগোজ প্রায় শেষের দিকে। ইমন আর ইনিয়া মেলে নিপুণকে সাজাচ্ছে। রুমা ফোন নিয়ে ব্যস্ত, তুমুল ঝগড়া চালাচ্ছে সে রনকের সাথে। ইলোরা তার কথা শুনছে আর হাসছে। নিপুণের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে বারে বারে ইমনকে বলছে যাতে কম করে সাজায়। ইমনও তার কথা মতো অল্প করেই সাজাচ্ছে। মাঝে মাঝে তারা ছোটখাটো কথা বলছে আর হাসছে। কথার মাঝে হঠাৎ করে ইমন বলে ওঠে, ভাবি, শাড়িটা কি চমৎকার, কোথা থেকে নিয়েছো? নিপুণ অকপটে বলে দিল, আদ্র ভাই কিনে দিয়েছে, আমি তো জানতামই না, আজকেই দিয়েছে। ইমন অবাক হয়ে বলল, ওহো, তার মানে গিফট। ভালো ভালো। আমার ভাইয়ের মনে যে এত ভালোবাসা আছে তা তো আমরা কেউই জানতাম না। আমরা তো কেবল আদ্র ভাইয়াকে নিরামিষ বলেই জানতাম, এখন তো দেখি। ইমনের কথাই নিপুণ লজ্জা পায়, মনে মনে বলে ওঠে, তোমাদের ভাইয়া যে কেমন আর কি পরিমাণ রোমান্টিক তা পদে পদে টের পায়। কিছুক্ষণের মধ্যে নিপুণের সাজও শেষ হয়। বেশ পরিপাটি হয়ে নিজেকে আয়নায় দেখে চমকে যায় সে। হালকা করে সাজালেও খুব সুন্দর সাজিয়েছে ইমন। আয়না থেকে চোখ সরিয়ে সে ইমনকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি তো খুব সুন্দর করে সাজাতে পারো। ইমন ভুরু নাচিয়ে বলল, শখের বসে পার্লারের কাজটা একটু শিখেছিলাম, ওই আর কি। তাদের কথার মাঝে রুমা বলে ওঠে, সবাই বেরোবে ঠিক তখনই নিপুণ মুখোমুখি হলো আদ্রের। সে উপরে আসছিল। হঠাৎ নিপুণকে দেখে থমকে গেছে, চোখ আটকে গেছে তার। ধীরে ধীরে সামনে এগিয়ে কাছে আসলো সে। নিপুণ এখনো ঠায় দাঁড়িয়ে। সমস্ত অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। আদ্র বুঝতে পারে তার অস্বস্তি। আদ্র সব মেয়েদের দিকে তাকিয়ে বলল, অনুগ্রহ করে আমার মিসেসকে একটু একা ছাড়া যাবে? সবাই মুখ টিপে টিপে হাসছে। ইমন কিছু বলবে তার আগে রুমা বলে উঠল, যাবে না কেন? মিস্টার যেহেতু মিসেসকে একা চাইছে, আমরা কাবাব মেয়ে হাড্ডি হব কেন? কথাটা বলে সবাইকে উদ্দেশ্য করে আবার বলে ওঠে, চলো ভাই লোক, আমরা ছাদে যাই। তারা চলে গেল। দাঁড়িয়ে রইল লজ্জায় জুবুথুবু হওয়া লাজুক নিপুণ। তার এমন লজ্জা পাওয়া মুখ দেখে আদ্র বলে উঠল, জান, আজকে কি আমাকে মেরে ফেলার প্ল্যান বানিয়েছিস? তোকে পুরো একটা কমলার মতো লাগছে। এখন যদি আমি তোকে খেয়ে ফেলি কি করবি তুই? নিপুণের গাল দুটো লাল হয়ে আসে, ঠোঁটের কোণে মৃদু হাসি। মিনমিনি করে বলে উঠল, ইমন আপু সাজিয়েছে। আদ্র নিপুণের গালের সাইড থেকে চুল সরাতে সরাতে জবাব দেয়, কেমন লাগছে আমাকে? আদ্র ছপাং করে একটা চুমু খেয়ে গুনগুন করে গেয়ে ওঠে, চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। সোহেবের গায়ে হলুদের অনুষ্ঠান বেশ বড় করে না হলেও খুব ছোট করে হচ্ছে বলা ভুল হবে। ছাদে স্টেজ, ঝা চকচকে মরিচবাতি, তাজা গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে স্টেজ সাজানো হয়েছে। সাইডে সাউন্ড বক্সে কোমল গান বাজছে। বাড়ির বড়রা জোরে গান বাজাতে নিষেধ করেছে, এতে আশেপাশের মানুষের অসুবিধা হতে পারে। সমস্ত কাজিন গ্রুপ আড্ডায় মেতেছে। বড়রা এক এক করে হলুদ ছোঁয়াচ্ছে সোহেবকে। বড়দের পালা শেষ হলেই ছোটদের পালা। নিপুণ সবার সাথে বসে আছে। আদ্র গেছে অন্যদিকে, বেশ কয়েকটা ছেলের সাথে দাঁড়িয়ে আড্ডা মারছে। সাথে কয়েকটি মেয়েও আছে বটে। নিপুণ আর চোখে কয়েকবার তাকায় সেদিকে, কিন্তু যতবার তাকিয়েছে ততবারই আদ্রের চোখে চোখ পড়েছে। নিপুণ খুব করে চায় মেয়েগুলোকে তা জানতে, কাদের সাথে দাঁড়িয়ে আদ্র এত হেসে হেসে কথা বলছে। কই, তার সাথে তো এত হেসে হেসে কথা বলতো না, সব সময় ধমকাতো, না হয় ঠাট্টিয়ে চড় লাগাতো। নিপুণের হাসি মুখটা ধীরে ধীরে মিয়ে যেতে থাকে। ইমন, রুমা নিপুণের দুই পাশে বসেছে। তাদের সাথে বসেছে ইনিয়া, ইলোরা আর সানজি। ছেলেরা অন্যদিকে চলে গেছে। সবাই একে অপরের সাথে কথা বলছে। তারা সবাই একে অপরের সাথে গল্পে মগ্ন থাকলেও রোমা নিপুণের দৃষ্টি লক্ষ্য করে আদ্রের দিকে তাকায়। সুযোগটা সেই মুহূর্তেই লুফে নেয় সে। নিপুণের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, মেয়েগুলো কে বলো তো নিপুণ? রোমার কথায় নিপুণ হাঁসফাঁস করে ওঠে আর চোখে আবার তাদের দিকে চায়। ফের দৃষ্টি সরায় সে। রোমার দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, আমি চিনি না আপু। সে কি তোমার সাথে পরিচয় করিয়ে দেয়নি ভাইয়া? নিপুণ ডানে বায়ে মাথা নাড়ে। তাদের কথার মাঝে এমন বলে ওঠে, কি কথা বলছিস রে তোরা?
রুমা কিছু বলার আগে নিপুণ বলল, তেমন কিছু না আপু। রুমা আপু আদ্র ভাইয়ের সাথে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর কথা বলছে। কি বলছে? তেমন কিছু না, ওদের চিনি কিনা জিজ্ঞেস করছিল। নিপুণের কথায় ইমন রুমার দিকে তাকায়, ফের নজর সরিয়ে বলে ওঠে, তুমি আবার ওর কোনো কথা বিশ্বাস করতে যেও না। এক নাম্বারের শয়তানও, তোমার সাথে মজা করছে। রুমা বেশ বিরক্ত সহকারে বলে উঠল, উফ আপু, মাত্র একটা কনফিউশন তৈরি করতে যাচ্ছিলাম, আর তুমি তা ভেস্তে দিলে। ইমন দূর থেকে রুমাকে থাপ্পড় ইশারা করলো, আস্তে করে বলে উঠল, আদ্র ভাই জানতে পারলে থাপড়িয়ে তোর গাল লাল করবে। তাদের কথাই কোনো দ্বিরুক্তি করলো না নিপুণ। রুমার কথাগুলো ইতোমধ্যে মাথায় কয়েকবার হানা দিয়েছে। হুট করে সাজগোজ করা মুখটা মিয়ে যেতে লাগলো হাওয়াই মিঠাইয়ের ন্যায়। আদ্র দূর থেকে তার লক্ষ্য করে। তাদেরকে সময় কাটাতে বলে সে নিপুণদের টেবিলের দিকে পা বাড়ায়। টেবিলের কাছে এসে রুমাকে সরার ফরমায়েশ দেয়। আদ্র আসতেই এমনি রুমা সেখান থেকে কেটে পড়ল। আদ্র সেদিকে তাকিয়ে বলল, এর আবার কি হয়েছে? আমাকে দেখে পালালো কেন? ইমন সেদিকে তাকিয়ে বলল, পালাবে না? তোমার বউয়ের কানে তোমার বিরুদ্ধে কুমন্ত্রণা দিয়েছে এতক্ষণ। তাই নাকি? তা কি কুমন্ত্রণা দিয়েছে? আমি জানি না, শুনতে পাইনি। আদ্র নিপুণের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কি হয়েছে। নিপুণের নেতিয়ে থাকা মুখই সব বলে দিচ্ছে। আদ্র নিপুণকে উদ্দেশ্য করে বলল, চল তোকে দিয়ে এক জায়গায় যাই। নিপুণ মানা করে না, আস্তে করে বলে ওঠে, কোথায় যাব? গেলেই দেখতে পাবি। নিপুণ উঠল আদ্রের সাথে। আদ্র তার একটি হাত বাড়িয়ে দেয় নিপুণের দিকে। নিপুণ এক হাতে আদ্রের হাত ধরল, আর এক হাতে শাড়ির কুচি ধরে আলতো আলতো পায়ে হেঁটে গেল তার সাথে। গিয়ে থামলো সেই আড্ডাখানায়, যেখানে আদ্র একটু আগে আড্ডা দিচ্ছিল। নিপুণ অবাক হয়। আদ্র কি বুঝে গেছে? সে কি ভাবছিল? না হলে সে এখানে নিয়ে আসলো কেন? আদ্র আর নিপুণ আসতেই মেয়েগুলো একটানে নিপুণকে তাদের সাথে নিয়ে নিল। জেরিন বলে উঠল, তুমি তাহলে আমাদের আদ্রের সেই হৃদয় হরণী, যার জন্য আমাদের ক্লাসের ফার্স্ট বয় সিঙ্গেল জীবন কাটিয়েছে। হাসির রোল পড়ল সেখানে। সাদাত হাসতে হাসতেই বলে উঠল, তা যেমন তেমন সিঙ্গেল, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ সব কিছুই সিঙ্গেল। তাদের কথায় নিপুণ তাদের দিকে আদ্রর দিকে ভুরু কুচকে তাকায়। আদ্রের চেহারার কোনো পরিবর্তন নেই, সামান্য হাসছেও না। নিপুণ চোখ ফেরায়। তাদের কথার মাঝে অভিক বলে উঠল, তোরা যে ওর সাথে এত কথা বলছিস, ও কি তোদের চেনে? পরিচয় হওয়া আগে। কি রে আদ্র, পরিচয় করিয়ে দেই। এত কথা যখন বলতে পেরেছিস, পরিচয়টাও নিজে নিজে হয়ে নে। দুঃশালা, অপমান করে দিল। সাব্বিরের এমন কথাই হেসে ওঠে সবাই। আস্তে আস্তে সবাই পরিচয় হয় নিপুণের সাথে। হাই নিপুণ, আমি শাহাদত, আর ও আমার বউ জিরিন। নিপুণ মুখে হাসি রেখে তাদের সালাম দিল। তাদের দিকে কিছুক্ষণ অবাক হয়ে চাইল। দেখে তো হাজব্যান্ড ওয়াইফের মতো লাগে না। নিপুণের তাকানো দেখে জেরিন বলে ওঠে, আমরা কিন্তু সমবয়সী, একসাথে স্কুল, কলেজ, ভার্সিটি লাইফ শেষ করেছি, তারপর বিয়ে করেছি। নিপুণ তাদের কথায় বিস্মিত। সবাই কি ভাবে তার মনের কথাগুলো বুঝে যায়? আচ্ছা, সে যা ভাবে তাকে তার মুখে লেখা ওঠে। নিপুণ মুখের ভঙ্গি লুকানোর জন্য হালকা হাসে। তবে এটা ভেবেও সে বিস্মিত হয়, সাদাত আর জেরিন একসাথে কতগুলো বছর ধরে আছে। কখনো ভালোবাসা, ঝগড়া, খুনসুটি, এতগুলো ধাপের পর তারা পূর্ণতা পেয়েছে। নিপুণের ভালো লাগে তাদের কেমিস্ট্রি। বেশ শেষেই তাদের ভালো মন্দ জিজ্ঞেস করে। পাশ থেকে অভিক বলে ওঠে, আমি অভিক, আর ও আমার বউ অধরা। নিপুণ তাদের দেখে বুঝতে পারল তারা হিন্দু ধর্মাবলম্বী। তাও তাদের সাথে সালাম দিয়েই কথা শুরু করলো। তোরা তো দেখছিস সব কথা শেষ করে ফেলবি। হাই নিপুণ, আমি সাব্বির। ওরা সবাই বিয়ে করে ফেলেছে, বাট আমি এখনো পিওর সিঙ্গেল। সাব্বিরের কথায় জেরিন বলে উঠল, আন্টিকে কল দিচ্ছি, দাঁড়া। সাব্বির আহামরি করে বলে উঠল, আরে আমি তো মজা করছিলাম, আম্মাকে কল দেওয়ার কি হলো? না, বলতাম ওনার ছেলে বিয়ে করার জন্য মরে যাচ্ছে। তারা বেশ কিছুক্ষণ কথা বলে। নিপুণ তাদের সাথে কথা বলে বেশ হতভম্ব, এটা ভেবে যে তারা তার ব্যাপারে সবকিছুই জানে। কি ভাবে? আদ্র কি বলেছে তাদের? হয়তো আর সে কি না কি সব ভাবছিল।
একসময় তাদের খাবার টেবিলে বসিয়ে নিপুণ অন্যদিকে যায়। সে যাওয়া মাত্রই আদ্র তার পেছু নেয়। ওইদিকে কোথায় যাচ্ছিস? নিপুণ চমকে ওঠে, আদ্রকে দেখে বলল, একটু ওই দিকে যাচ্ছিলাম। আপনি আবার ওখান থেকে এলেন কেন? আপনার বন্ধুরা একা আছে, কি ভাববে তারা? ওরা কচি খোকা খুকি না যে কিছু মনে করবে, বন্ধুদের থেকে বহু ইম্পর্টেন্ট। কি বলিস? আদ্রের এহনো কথায় নিপুণ লজ্জা পায়। আদ্রের কাছে এসে বলে, সরি। কেন? রুমা আপুর কথায় আমি ভুল ভেবেছিলাম। কি ভেবেছিলি? আসলে নিপুণ চোরের মতো করে বলে, আমি ভেবেছিলাম ওদের মধ্যে কেউ একজন হয়তো আপনার গার্লফ্রেন্ড ছিল। আমি কখনো বলেছি আমার গার্লফ্রেন্ড আছে? নিপুণ দুপাশে মাথা নাড়ায়, মিনমিন করে বলে ওঠে, আপনি ওদের সাথে এত হেসে হেসে কথা বলছিলেন যে কেউ এটা তা ভাববে। আমার সাথে তো এমন হেসে হেসে কথা বলতেন না, সব সময় মারতেন। নিপুণের এমন কথায় আদ্রের ভুরু কুচকায়, দৃঢ় কণ্ঠে বলে উঠল, তুই কি কোনো কারণে জেলাস হচ্ছিস? হ্যাঁ, আমি জেলাস হচ্ছি। কিছুক্ষণ ভেবে সে বলে, আপনি জানলেন কি করে? আদ্র বলে ওঠে, তোকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। মুখটাকে এমন পেঁচার মতো করে রাখলে তো যে কেউই বুঝবে যে তুই জেলাস। আদ্র আরো কিছু বলবে তার আগে অনিমা শিকদারের ডাক পড়ে। কি রে তোরা এখানে? সোয়াইব কি হলুদ ছবি না? সবাই অপেক্ষা করছে। অনিমা শিকদারের উপস্থিতিতে নিপুণ সচকিত হয়, আস্তে করে দূরে সরে যায়। আদ্র সে তাকিয়ে বলে, আসছি, তুমি যাও। অনিমা শিকদার যাওয়ার পরপরই তারা পা বাড়ায় স্টেজের দিকে। আদ্র আর নিপুণ সোয়েবকে হলুদ ছুঁয়ে বেশ কিছু ছবি তোলে। তাদের স্টেজে দেখে বেশ কিছু মানুষ অবাক হয়েছিল বটে। অবশ্য অবাক হওয়ারই কথা, বেশ কয়েকজন তো জিজ্ঞেস করে ফেলেছে, আখি মেয়ের বিয়ে কবে দিল, তাও আবার নিজের ভাসুরের ছেলের সাথে। আখি শিকদার তখন বেশ স্বাভাবিকভাবেই তাদের বলেছে আদ্রকে তার ছেলে হিসেবে বেশ পছন্দ ছিল। ছোটবেলা থেকে মেজো মা করতে করতে মুখ দিয়ে ফেনা ছুটিয়েছে। আদ্র তার ভাসুরের ছেলে কম, তার ছেলে বেশি ছিল, তাই সময় আসতেই লুফে নিল আদ্রকে। এমন হীরের টুকরো ছেলে কজনের মেয়ের জামাই হয়? তাছাড়া এতে ফায়দা তো তারই হলো, মেয়েও নিজের কাছে রইল, আর মেয়ের জামাইও আখি শিকদারের কথা কম বেশি সবারই পছন্দ হলো। তবে কয়েকজন বাদ সাধল, নিজেরাই কিছুক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করলো। কেউ কেউ বলল, আরে প্রেমের বিয়ে হয়তো, অথবা কেউ বলল, দেখো গে প্রেম করে ধরা পড়ায় হয়তো পারিবারিকভাবে বিয়ে করিয়ে দিয়েছে। কেউ কেউ আরও অন্য কথা বলল। তবে সবগুলোই হলো আখি শিকদারের আড়ালে। আসলে এমন ধরনের মানুষেরা দুমুখ সাপ হয়, তারা সবার সামনে কথা বলার সাহস রাখে না। সামনে এক কথা বলে তো পেছনে আরেক কথা বলে, তাদের স্বভাবই এমন। ইমন সোহাইবকে হলুদ ছুঁয়ে নেমে যাচ্ছিল ঘরের দিকে। তার শাড়িতে হলুদ লেগেছে, দ্রুত শাড়ি পরিষ্কার না করলে দাগ একেবারে বসে যাবে। হন্তদন্ত হয়ে যাওয়ার পথে খুব জোরসে কারোর সাথে একটা ধাক্কা খায় সে। অস্ফুট স্বরে ও মা গো বলে আওয়াজ করে। কপালে ব্যথা পেয়েছে সে, বাঁ হাত দিয়ে কপাল ডলতে ডলতে সামনে তাকায়। ছেলেটির হাতের মোবাইল নিচে পড়ে গেছে, তাতে যেন ছেলেটি ভ্রুক্ষেপহীন অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। এমন ব্যথাতুর কণ্ঠে বলল, দেখে চলতে পারেন না? ছেলেটি ভেবাচাকা খেয়ে গেল। ব্যথা পাওয়ার পরেও এই মেয়ে এত সুন্দর করে কথা বলছে, অবিশ্বাস্য। এমন মেয়েও হয়? নিচে ঝুঁকে মোবাইলটা তুলে সে দ্রুত বলে উঠল, সরি মিস, আমি খেয়াল করিনি। আসলে আপনাকে ধাক্কা দেওয়ার জন্য আমি সত্যি দুঃখিত। আমি ফোনে কিছু জরুরি কাজ করছিলাম, তাই খেয়াল করতে পারিনি। আশা করি আপনার বেশি ব্যথা লাগেনি। ইটস ওকে, নেক্সট টাইম দেখে চলাচল করবেন। কথাটা বলে সে নিচে নামার জন্য পা বাড়াবে, ঠিক তখনই ছেলেটি বলে ওঠে, মিস আপনার নাম? ইমন থেমে যায়। ছেলেটিকে দেখে তো খারাপ মনে হচ্ছে না, বেশ সুদর্শন, লম্বা চওড়া, ফর্সা গায়ের রং, সব কিছুতেই সৌন্দর্যের ছোঁয়া। সে আস্তে করে বলে ওঠে, ইমন। কিন্তু ইমন তো ছেলের নাম। আসলে বাবা ভেবেছিল ছেলে হবে, তাই আগে থেকেই এই নাম ঠিক করে রেখেছিল। আপনার নাম কি? সাব্বির। সাব্বির বেশ উৎসুক হয়ে প্রশ্ন করে, সোহাইব আপনার কি হয়? ভাইয়া। ও, তার মানে আপনি সোহাইবের মামাতো বোন।
আমার জানা মতে ওর কোনো ফুফাতো বোন নেই, আর ওর রক্তের বোন হচ্ছে নিপুণ। ইমন দুদিকে মাথা নেড়ে বলে, আপনি ঠিক বলেছেন। তবে আমি আদ্র ভাইয়ের মামাতো বোন, সেই হিসাবে সোহাইব ভাই আমার ভাই। হোয়াট? তুমি আদ্রের মামাতো বোন? সাব্বির বিড়বিড় করে বলে উঠল। শালা ধান্দাবাজ, নিজে বিয়ে করে বসে আছে, সুন্দর একটা মামাতো বোন আছে একবার বলে নাই। আমি যে এখনো সিঙ্গেল ঘুরি সেদিকে কারো খবরই নাই। ইমন বুড়ুকুচকে প্রশ্ন করল, আর কিছু বলবেন? বলবো তো অনেক কথাই। শোনো, আমি তোমাকে তুমি করেই বলি। আদ্র আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আদ্রের ছোট, মানে আমারও ছোট। আপনি আদ্র ভাইয়ের ফ্রেন্ড? কই থাক। ইমনের সাথে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলেছে সাব্বির। মুখের লাগাম না থাকা সত্ত্বেও সে অনেক ভদ্রভাবে কথা বলেছে ইমনের সাথে। এক কথায় অসাধারণ মেয়েটা, কোনো উগ্রতা নেই, শান্ত স্বভাবের মেয়েটা কথা দিয়েই তার মন কেড়ে নিয়েছে। ইমন যেতেই সে ফোনের দিকে তাকায়। মা এখনো কলে আছে। চুলে হাত রেখে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে সে। ফোনটা কানে তুলে বলে, তুমি এখনো কাটনি মা? মেয়েটা কে রে? সবার সাথে লাগাম ছাড়া হলেও মায়ের সাথে বেশ ভদ্র সে। আমতা আমতা করে বলে, মা, ও আদ্রের মামাতো বোন। ঠিক আছে, আমাকে আজের নাম্বার দিস। মেয়েটার গলায় আওয়াজ ভীষণ মিষ্টি, আমার ভীষণ ভালো লেগেছে। কথা শুনেই ভদ্রতা বোঝা যাচ্ছিল। সাব্বির চমকায়। তার মা কিনা একটা মেয়ের প্রশংসা করছে। অবাক হয়ে সে বলে উঠল, আদ্রের নাম্বার দিয়ে তুমি কি করবে? আমার মেয়েটাকে পছন্দ হয়েছে, মানে ওকেই আমি তোর বউ করব। তোকে বলছি নাম্বার দিতে, তুই দিবি, ব্যাস। সাব্বিরের যেন আজ বিস্ময়ের দিন। তার মা এই কথা বলছে। বিস্ময়ের মাঝেও তার মনের মধ্যে শখানেক লাড্ডু ফোটে। একটানে আদ্রের নাম্বার দিয়ে তবেই সে ফোন কাটে। অনুষ্ঠান শেষ হতেই সোহেব নিজের রুমে যায়। জামা কাপড় না খুলে আগে অর্পাকে কল লাগায়। বাজার সাথে সাথেই রিসিভ হয়। ফোনের ওপাশ থেকে রিনরিনিয়ে এক মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো, কি করছো? কিছু না, মাত্রই শাড়ি পাল্টে মেকআপ সব রিমুভ করলাম। আপনি কি করছেন? আমি মাত্র ঘরে আসলাম, এখনো জামা কাপড় বদলাইনি। ভাবলাম কল দিয়ে দেখি কি করছো তুমি। অর্পা সোহেবের কথাই মুচকি হাসে। আস্তে করে বলে, ক্লান্ত আপনি? অনেক দখল গেছে আজকে আমার উপর দিয়ে। সোহেবের এমন কথায় অর্পা বলে, ঘুমিয়ে যান, কালকে আরো বড় কাজ আছে। সোহেব অর্পার কথায় শব্দ করে হাসে। বেশ জোরেই বলে ওঠে, তুমিও ঘুমাও, আমার থেকে তোমার ঘুমানো বেশি প্রয়োজন। অর্পা অবাক হয়ে বলে, কেন? কারণ তুমি মেয়ে। মেয়ে হলে কি হয়েছে? আপনি কি ভাবছেন আমি খুব উইক? মোটেও না, আমি খুব স্ট্রং। কালকে দেখা যাবে কে কত স্ট্রং। এখন তুমি ঘুমাও। সোহেব কথাটা বলে কল কেটে দেয়। এখন শুধু কালকের অপেক্ষা। সোহেবের বিয়েতে সাজসজ্জা বাদে সকল নিয়ম একদম সাধারণভাবে হচ্ছে। বলা চলে সকল নিয়মের ধাঁচ একদম গ্রামের মতো। মূলত এটা জুনায়েদ শিকদারের ইচ্ছে। তার বিয়েটাও ঠিক এমন করেই হয়েছিল, একেবারে সাদামাটা। যদিও সোহেবের বিয়েতে কৃত্রিম আলো, বাহারি ফুল, ভিন্ন ভিন্ন রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে। তার বিয়ের সময় এত কিছু ছিল না, তাই তিনি বিয়ের নিয়মগুলো আগের মতো রাখতে চাইছেন। এতে কেউ কোনো রকম দ্বিরুক্তি করেনি। একজন বাবা তার ছেলের বিয়েতে এমন চাইতেই পারে। এটা কি বাবাদের হকের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। সোহেব ছোটবেলা থেকে বাবার উপরে কোনো কথা বলেনি। ছোটবেলা থেকে বাবা যেমনটা চেয়েছে ঠিক তেমনটাই করেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবার কথা মতো সায়েন্স গ্রুপ নিয়ে পড়েছে। বাবা চেয়েছে বলে এক কথায় অফিসে বসে গেছে। আর আজ বাবার কথায় সামান্য বিয়ের নিয়ম নীতিগুলো মানতে পারবে না? অবশ্যই পারবে। তাই তো কাল রাতে হলুদ লাগানোর পরেও সকালে আবার হলুদ লাগিয়েছে। বাড়ির সব মহিলারা তখন সাদামাটা শাড়িতে ছিল, আর পুরুষরা ছিল লুঙ্গি পরিহিত অবস্থায়। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। আহা, কি সুন্দর দৃশ্য ছিল এটা। হলুদ লাগাইছে ঘরে, তোমারে সাজাইছি মনের সাজে। হলুদের আভাত শুয়ে গেল তনু। আজ হতে তুমি আমার হও। মনটা হলো আজ খুশির রঙে রাঙা। চাঁদের আলোয় তুমি আজ সেজে ওঠো।
পাখিরা গাইছে ভালোবাসার গান, হলুদের রঙিন তোমার এই প্রাণ। যখন সবাই সবাইকে হলুদ মাখাচ্ছিল তখন বাড়ির বয়োজ্যেষ্ঠ মা চাচিরা গীত গাইছিল। সবাই এক একজন হলুদ মেখে ভূত হয়েছিল তখন। সবাই সবাইকে হলুদ মাখিয়েছে। জুবায়ের শিকদার, জুনায়েদ শিকদার, জয়নাল শিকদার, নিপুণের মামারা, এমনকি আড্ডের মামাও বাদ যায়নি হলুদ মাখানো থেকে। হলুদ খেলা শেষ হলে সোহেবকে সোনা রূপা ভেজানো জলে গোসল করানো হয়। যদিও ঘরে গিয়ে আরেকবার সম্পূর্ণভাবে পরিষ্কার হবে সে, তাও সবাই মিলে ধরে এক কলস পানি মাথায় ঢালা হয়। এটাই রীতি। গোসলের পর্ব শেষ হলে যে যার ঘরে চলে যায়। এখন তারা গোসল সেরে বিয়ের সম্পূর্ণ প্রস্তুতি নেবে। যে যার ঘরে গিয়ে ওয়াশরুমে চলে যায়। কেউ বা বাইরে অপেক্ষা করছে, একজন বের হলে তো আরেকজন গোসল করবে। এখানে তার প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা নেই। মানুষ বেশি, তাই সবাই সবার সাথে কম্প্রোমাইজ করছে। নিপুণ এসে ঘরে ঘুরঘুর করছে, সারা অঙ্গে তার হলুদের ছোঁয়া। আদ্র এখনো আসেনি, তার শরীরে হলুদের প্রলেপ আছে। নিপুণ জোর করে ধরে মাখিয়ে দিয়েছে। নিপুণ হলুদ মাখাতে আসবে আর আদ্র মাখবে না, তা কি কখনো হয়? কয়েক মিনিট অতিক্রম হলে আদ্র ঘরে আসে। নিপুণকে পায়চারি করতে দেখে ভুরু কুচকে জিজ্ঞেস করে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? গোসল করিসনি কেন এখনো? নিপুণ আমতা আমতা করে বলল, আমার গোসল করতে দেরি লাগবে। আপনি আগে গোসল করে ফেলুন। আড্ডের কুচকানো বড় আর একটু কুচকায়। গভীর চোখে নিপুণকে আপাদমস্তক পরীক্ষা করে বলে, মাখানোর সময় একেবারে সমস্তটা জুড়ে মাখিয়েছিস, কোনো জায়গায় তো বাদ রাখিস নেই দেখি। অবশ্য ভালোই করেছিস, আমারই সুবিধা হলো। আড্রির এমন খোঁচামূলক কথায় নিপুণের বুকে ড্রিম করে শব্দ হয়, পেট মুচড়ে আসে। আড্রির এহনো কথায় নিপুণের ছোট্ট মন যা আন্দাজ করছে তা যদি হয়, সে আর কিছু ভাবতে পারে না। গলাটা সাহারা মরুর ন্যায় খটখটে হয়ে গেল হঠাৎ করে। একের পর এক ঢোক গেল, ভেজানো গেল না গলাটা। কাল একটা রাত গেছে, আড্রি এক মুহূর্তের জন্য তাকে ছাড়েনি। জাপটে ধরে সারাটাক্ষণ চালিয়েছে তাকে, যেন আজকে সে কোথাও পালিয়ে যাচ্ছে। চুমোর মাঝে মাঝে আদ্র আই লাভ ইউ জান বলাতে সেও প্রথমে আড্রের ডাকে সাড়া দিয়েছে, কিন্তু শেষ রাতে আড্রের সাথে আর না পেরে ঘুমের ভান ধরেছিল। এতেও যেন ক্ষান্ত হয়নি আদ্র। একের পর এক চুমুতে ভিজিয়েছে তার গলা গাল। নিপুণ হুট করে অনুভব করে তার পা দুটো আর মাটিতে নেই, হাওয়ায় ভাসছে। পড়ে যাওয়ার ভয়ে দুহাতে চাপড়ে ধরে আদ্রকে। চটক করে ধ্যান ভাঙ্গে। মন কাঁপছে, হাত কাঁপছে তার। মনের কাঁপাকাঁপি আদ্র দেখে না, তবে হাতের দিকে তাকায় তীক্ষ্ণভাবে। নাকের ডগায় চুমু দিয়ে বলে, এত কিছু হওয়ার পরও এভাবে কাঁপাকাঁপির মানে কি? নিপুণ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি কি করতে চাচ্ছেন বলুন তো? আপনার হাব ভাব আমার ভালো লাগছে না। নামান আমাকে, পড়ে যাব আমি। নিপুণের কথায় আদ্র বাঁকা হাসে। ঘন মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আগে যে কোলে নিয়েছি পড়েছিস? পড়িসনি, আর এখন তো নামানোর প্রশ্নই আসে না। আদ্র নিজের মুখখানা নিপুণের আরেকটু কাছে নেয়, ভারী কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, এখন আমার মুড তুই নিজেই এনে দিয়েছিস জান। এভাবে কেউ হলুদ মাখানো পাতলা কোমর উন্মুক্ত রাখে? ভেরি ব্যাড, তুই ফেসে গেছিস জান, ফেসে গেছিস। কথাটা বলে আদ্র পা বাড়ায় ওয়াশরুমের দিকে। নিপুণ শুধু ব্যাং মাছের মতো মোস্টামুষ্টি ছাড়া কিছুই করতে পারে না। এই সুঠামদেহী পুরুষের সাথে কি তার মতো পুঁটি মাছ পেরে উঠবে? জীবনেও না, কোশমিন কালেও না। নিপুণ বেগুনি রঙের জামদানি শাড়ি পরেছে, মুখে হালকা সাজ, হাতে বেগুনি রঙের ডজনখানেক কাচের চুড়ি। ঘন কালো উন্মুক্ত চুলগুলো সারা পেট জুড়ে বিচরণ করছে। বেশি লম্বা না হলেও কোমর ছুঁয়েছে তার ঘন কেশ। সে দুই সাইড থেকে চিমটি দিয়ে কিছু চুল মাঝখানে এনে ক্লিপ দিয়ে আটকে দেয়। আদ্র ঘরে নেই, একটু আগেই ফর্মাল লুকে নিচে গেছে। নিপুণের যে কি বিরক্ত লাগছে তা বলার মতো না। সবাই সাজগোজে ব্যস্ত, শাড়ির কুচিগুলো যে ঠিক করে দিবে তার কোনো ফুসরত নেই কারো। তার ভাবনার মাঝে দরজা ঠেলে রুমে ঢুকে আদ্র। বিরক্ত মুখে নিপুণকে মাথায় ক্লিপ ঠেলতে দেখে সে বেশ মুগ্ধ হলো। নিপুণ একবার তাকিয়ে চোখ ফেরালো সেদিক থেকে। ব্যাপারটা পছন্দ হয়নি আদ্রের। দরজাটা ভিড়িয়ে এগোলো নিপুণের দিকে। নিপুণ চুল সেট করে আদ্রের দিকে ফিরে। এতক্ষণে আদ্র নিপুণের একেবারে কাছে চলে আসে। নিপুণ আদ্রের হাতে লক্ষ্য করে, হাতের দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, আপনার হাতে ওটা কি? আদ্র পূর্ণ দৃষ্টিতে তার দিকে চায়, হাত থেকে গাছড়াটা মেলে ধরে। নিপুণ উৎসুক হয়ে যায় গাছড়াটার দিকে। মৃদু হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে।
হাত বাড়িয়ে গাজরাটা নিতে চায়, কিন্তু পারে না। আদ্র তার আগেই হাত সরিয়ে নেয়। নিপুণ মুখ মলিন হয়। আদ্র এক হাতে নিপুণকে পেছনের দিকে ফেরায়, আলতো হাতে গাজরাটা গেঁথে দেয় তার খোলা চুলে। নিপুণ আয়নায় সব দেখে। আদ্র এক কদম এগিয়ে নিপুণকে পেছন থেকে জড়িয়ে ধরে। আদ্র আলতো কণ্ঠে বলে, এত সুন্দর করে সেজে ভাইয়ের বিয়েতে যাচ্ছিস? যাস না। নিপুণ অবাক হয়ে বলল, কেন? আদ্র নিজের থুতনি নিপুণের কাঁধে রেখে বলে, এমনি। চল, আমি আর তুই না যাই। নিপুণ বিস্মিত কণ্ঠে বলে, পাগল হয়েছেন আপনি? সরুন সরুন। নিপুণ তাড়া দেখালো। কোথায় যাচ্ছিস? ইমন আপুর কাছে, কুচি ঠিক করতে হবে। আদ্র নিপুণকে যেতে দেয় না, নিজেই হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি ঠিক করতে থাকে। নিরেট কণ্ঠে বলে, আমি থাকতে অন্য কেউ আমার বইয়ের কুঁচি ঠিক করবে? নো, নেভার। দুপুরের নামাজের পর সবাই বের হবে। আদ্র সোহেব সহ সব পুরুষরা গেছে নামাজ পড়তে। নিপুণ নিচে নামে। তাকে নিয়ে যেন আহ্লাদের শেষ নেই আজকে। অনিমা শিকদার তাকে দেখা মাত্র এসেই কাজল ছুঁয়েছেন কানের গোড়ায়, কপালে গাঢ় চুমু দিয়েছেন। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন তিনি তার ছেলের বউকে। খানিকটা ভুরু কুচকালো তিনি। নিপুণ থুতনিতে আলতো করে ধরে বললেন, মাশাল্লাহ, এত সুন্দর করে সেজেছিস। গলা খালি কেন? শুধু একটা চেইন? নিপুণ চেনটা ধরে বলল, পরতে ইচ্ছে করেনি বড় মা। এত ভারী নীল, এত ভারী শাড়ি, তার উপর আবার ভারী গয়না পরবো। পরতে হয় মা। নিপুণকে দাঁড়াতে বলে তিনি এক ছুটে উপরে গেলেন। কিছু সময় পর হাতে একটা হার নিয়ে ফিরে এলেন। হারটা বড় না হলেও ছোট কিন্তু নয়। এসেই তিনি হারটা পরিয়ে দিল নিপুণের গলায়। সুন্দর দেখতে হারটা নিপুণের বেশ পছন্দ হয়। তেমন ভারী না, হালকার মধ্যে ইউনিক, একেবারে যে কারো নজর ছিনিয়ে নেওয়ার মতো। পছন্দ হয়েছে খুব। এখন থেকে এটা তোর। আখি শিকদার এতক্ষণ ধরে দাঁড়িয়ে সব দেখছিল। অনিমা শিকদারের শেষের কথাই তিনি বলে ওঠেন, আপা, ওকে দিও না, হারিয়ে ফেলবে। আজকে পড়ুক, তারপর আবার তুমি তোমার কাছে রেখে দিও। অনিমা শিকদার বাদ সাধল আখি শিকদারের কথায়। তিনি আখি শিকদারকে বলল, এটা তোর কেমন কথা আখি? আমার জিনিস আমি আর কাকে দিব বল? আমার কি আর কোনো মেয়ে আছে নাকি? আর কোনো ছেলের বউ আছে? একটাই তো। আমার যা কিছু আছে সব তো ওরই। তুই বাদ সাদিস না তো। আর তাছাড়া আমি আমার ছেলের বউকে দিচ্ছি, তাতে তোর কি? অনিমা শিকদারের চোখ ভরে ওঠে। তার মেয়েটা মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছে, বলতে গেলে মায়ের থেকেও বেশি। তাই তো সবসময় তার মেয়ের আবদার অনিমার কাছে বেশি। এতে তার কোনো সমস্যা নেই। মেয়েদের সুখ ছাড়া মার কি বা চাইতে পারে। তিনি অনিমা শিকদারের হাত ধরে বলে, ঠিক আছে, দাও, আমি আর কি বলবো। ইতিমধ্যে পুরুষ সবাই নামাজ শেষ করে চলে এসেছে। এবার বেরোনোর পালা। সোয়েব ঘরে এসে জামা কাপড় বদলে মেরুন রঙের একটা পাঞ্জাবি পরে নিল, সাথে কালো রঙের কোটি। খুব সাদামাটা ভাবেই তৈরি হয়েই বের হলো সে। আখি শিকদার আর জেসমিন শিকদার যাবে না। সবাই চলে গেলে বাড়িতে থাকবে কে? বড়দের মধ্যে যাবে শুধু অনিমা শিকদার, নিপুণের দুই মামি আর আদ্রের মামি, আর বাচ্চা পার্টি তো আছেই। বাহিরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে হাই এইজগুলো। তাদের সাথে দাঁড়িয়ে আছে তাদের আদ্রের ধপধপে সাদা রঙের মার্সিডিস বেঞ্চ। আদ্র, নিপুণ আর সোহেব এই গাড়িতে যাবে। আদ্র বাদে কেউ আজ তাদের নিজেদের গাড়ি নেবে না। সবাই হায়েসে করেই যাবে। বাড়ির প্রত্যেকটা পুরুষ এক এক গাড়িতে যাবে। সকল মেয়ে বউকে গাড়িতে তুলে দিয়ে আদ্র এসে গাড়িতে বসে। নিপুণ আর সোহেব আগে থেকেই গাড়িতে। পেছন থেকে ইশারা মিললেই আদ্র গাড়ি স্টার্ট দিবে। নিপুণ বারে বারে আদ্রের দিকে তাকালো। একটু আগে সে যে আদ্রকে দেখেছে, সে আদ্র থেকে যেন এই আদ্র সম্পূর্ণ আলাদা। পরনে ব্ল্যাক কালারের প্যান্ট, ম্যাচিং করা সাদা শার্টের উপর কোটি, চোখে সানগ্লাস, পায়ে ফর্মাল শু। নিপুণের চোখ ধাঁধিয়ে ওঠে। এই ছেলে নিজে লোক বদলানো কখন? মুখে বিস্ময় রেখে সে আদ্রকে বলল, আপনি জামা কাপড় বদলালেন কখন? আদ্র নিপুণের দিকে তাকায়, তবে সানগ্লাস খোলে না। আমি যখন ওই ড্রেস পরে গাজরা দিয়ে তোর কাছে এসেছিলাম তখন তুই আমার দিকে ভালোভাবে তাকাসনি। ভাবলাম ওই ড্রেসটাতে হয়তো ভালো দেখাচ্ছে না, তাই বদলে নিয়েছি। শত হলেও আদরের বইয়ের ইগনোর দেখতে পারবো না। আদ্রের কথায় নিপুণের চোখ কপালে। সে কখন ইগনোর করলো? তখন তো সে রেডি হওয়ায় ব্যস্ত ছিল। খেয়াল করেনি তা না, তখন আদ্রকে ভালো লাগছিল, কিন্তু এখন আদ্রকে আরো বেশি আকর্ষণীয় লাগছে। তার ভাবনার মাঝে পেছন থেকে গাড়ি ছাড়ার ইশারা এলো। আদ্র আর কথা বাড়ালো না। পেছন সোয়েবকে উদ্দেশ্য করে বলে উঠল,
তুই এইভাবে হ্যাং মেরে আছিস কেন? মনে হচ্ছে বউ না বাঘ আনতে যাচ্ছিস, ভ্যাটকা বেটা। আদ্রের এমন কথায় সোহেব হাসে। এভাবে বললে কে না হাসবে? তবে বউ যে বাঘের থেকে কোনো অংশে কম নেই তা মা বাবার দিকে তাকালেই বোঝা যায়। কথা না বাড়িয়ে আদ্র গাড়ি স্টার্ট দিল। রাস্তা কাঁপিয়ে মার্সিডিজ বেঞ্চটা ছুটল নতুন বউ আনার জন্য। পেছন পেছন আসলো হাই স্কুলও। গেটের মধ্যে এক ঝটকা হওয়ার পর তারা প্রবেশ করে কমিউনিটি সেন্টারের ভেতরে। অর্পাদের বাড়ি ছোট হওয়ার দরুন অনুষ্ঠান কমিউনিটি সেন্টারেই হচ্ছে। আদ্র নিপুণের সাথে সাথেই আছে। 1 মিনিটের জন্য একা ছাড়ছে না। অর্পা সেজে গুজে স্টেজে বসে আছে, সাথে আছে সোহেব। নিপুণ তাদের সাথে কিছু ছবি তুলল, তাতেও বাগড়া দিয়েছে আদ্র। কয়েকটা ছবি তোলা মাত্র তাকে নামিয়ে এনেছে সে। নিপুণ এবার বেচাই বিরক্ত আদ্রের কাছে। আদ্রের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলুন তো আদ্র ভাই, ছবি তুলতে দিচ্ছেন না কেন? আদ্র নিপুণকে থামিয়ে দিল, গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছবি তুলতে হবে না। কেন? ওখানে রাফসান আছে, একসাথে দাঁড়িয়ে ছবি তুলতে হবে না। নিপুণ মরকুচকে বলে, থাকলে কি হয়েছে? ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আমি তো এখন আপনার বউ। উনি থাকলেও কি আর না থাকলেও বাকি। নিপুণের কথা আদ্র গ্রাহ্য করে না, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওই ছেলেকে আমি বিশ্বাস করি না। ওই ছেলের নজর খারাপ, না হলে একটা বিবাহিত মেয়েকে কি করে শাড়ি দেয়? আদ্রের কথাই নিপুণের মনে পড়ে রাফসান তাকে একটা শাড়ি দিয়েছিল। এটা তো বড় মার কাছে ছিল। আদ্র বউ জানে কি করে? সে বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানেন? শাড়িটা তো আমি বড় মায়ের কাছে দিয়েছিলাম। আদ্র কিঞ্চিত হাসে, নিরেট কণ্ঠে বলে ওঠে, তো সকল কাজে আমার নজর আছে জান, না হলে শাড়িটা আমি পেলাম কি করে? আদ্রের কথাই নিপুণ ভীষণ অবাক হয়। শাড়িটা তাহলে আদ্র ভাইয়ের কাছে? মুখ ফুটে বলে ওঠে, তাহলে শাড়িটা আপনার কাছে? না। তাহলে? ফেলে দিয়েছি। নিপুণ আদ্রের কথায় বিস্মিত। কিছু বলবে তার আগে আদ্র বলে ওঠে, আর একটা কথাও বলবে না, চুপচাপ এখানে বসে থাক। একটু পরেই বিয়ে পড়ানো শুরু হবে। অবশেষে সেই মুহূর্ত এলো। সোয়েব আর অর্কার একজোট হওয়ার সন্ধিক্ষণ। প্রথমে আইনতভাবে রেজিস্ট্রি করে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। পরবর্তীতে ধর্মীয়ভাবে বিয়ের তোড়জোড় চলছে। সোহেব আর অর্পা পাশাপাশি বসে। সোহেবকে কবুল বলার সাথে সাথে সে কবুল বলে দিয়েছে। অর্পার পাশে বসে আছে হাসিনা বেগম আর জোয়া। পেছনে দাঁড়িয়ে আছে রাসেল। অর্পা হাসিনা বেগমের হাত ধরে কেঁদে চলেছে, আর হাসিনা বেগম তাকে সান্ত্বনা দিচ্ছে। আসলে দিনটাই এমন। অর্পা সোহেবকে ভালোবাসলেও তাকে তার ঘর ছাড়তে হচ্ছে, মাকে ভাইকে ছাড়তে হচ্ছে, চিরচেনা মানুষগুলোকে ছেড়ে যেতে হচ্ছে অন্য ঘরে। মেয়েদের জীবনটাই এমন। ছোটবেলা থেকে যাদের সাথে হেসে খেলে বড় হয়, বয়সের গণ্ডি পেরোতেই তাদের ছাড়তে হয়, চলে যেতে হয় অন্য ঘরে। বেশ প্রতীক্ষার পর, হাসিনা বেগমের বোঝানোর পর অর্পা কবুল বলেছে। তবে চোখের জল গড়ানো এখনো থামেনি। সবাই অর্পাকে সময় দিচ্ছে, কাঁদুক, সময় নিয়ে কাঁদুক। তখন সন্ধ্যা, তবে আকাশ এখনো অন্ধকার হয়নি। চারদিকের হাসি খুশি পরিবেশের রূপ এখনো বিষণ্ণতায় ঘেরা। অর্পাকে বহু কষ্টে রাসেল গাড়ির কাছে এনেছে। সে এখনো রাসেলের গলা জড়িয়ে আছে। তার কান্নার চাপে রাসেল ও কাঁদছে, চোখগুলো লাল। তবে সে কান্নার শব্দ হচ্ছে না। সে কাঁদলে অর্পা আরও কাঁদবে। কোনো মতে অর্পাকে ঠেলে গাড়ির ভেতরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। সোহেবের দিকে তাকিয়ে বলে, ও আমার বড়, কিন্তু খুব আদরের। আমার মা আর একটা বোন ছাড়া কিন্তু আর কেউই নেই, দেখে রাখবেন ভাই। সোহেব রাসেলের হাত ধরে সান্ত্বনা দেয়। সবার সাথে সালাম বিনিময় করে সে উঠে পড়ে গাড়িতে। সে উঠা মাত্রই নিপুণ আর আদ্র সবার সাথে কথা বলে গাড়িতে উঠে পড়ে। শাসা করে গাড়িটি কমিউনিটি সেন্টার ক্রস করলো। রাসেল আর দেখতে পেল না গাড়িটা। চোখের আড়াল হতেই টপটপ করে চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এটাই হয়তো ভাই বোনের ভালোবাসা। কাছে থাকলে ঝগড়া, দূরে গেলে বিরহ। অর্পা সোহেবের ঘরে বসে আছে। গায়ের লেহেঙ্গা বদলে গাড়ি পরিয়ে দিয়েছেন আখি শিকদার। গায়ের লেহেঙ্গা বদলে শাড়ি পরিয়ে দিয়েছেন আখি শিকদার। বাড়ির সবাই অর্পার বেশ খাতির যত্ন করছে। নিপুণ তো অর্পাকে সে প্রথম থেকেই চেনে। তবে ইমন, রোমা, ইনিয়া, ইলোরা, সানজি কেউ অর্পাকে চেনে না ভালো করে। তাই তারা আপাতত পরিচিত হচ্ছে। বেশ খানিকক্ষণ গল্প করার পর দরজায় ঠক ঠক আওয়াজ হয়। হয়তো সোহেব এসেছে। সবাই সতর্ক হয়ে সোহেবের দরজা আটকাবে বলে। ইমন এসবে পারদর্শী নয়। নিপুণ আর ইমন বসে রইল অর্পার কাছে। রোমা, ইনিয়া, ইলোরা আর সানজি গিয়ে দরজা খুলল। সোহেব আর আদ্র এসেছে। এত রাতে ওদের এই ঘরে দেখে ভুরু কুচকাই সোহেব। হাতে লাগানো ঘড়িটাতে টাইম দেখে নেয়। বরাবর 12:30 বাজে। গলাটাকে হালকা পরিষ্কার করে বলে ওঠে,
তোমরা সবাই তো রাতে এখানে কি করো? রুমা বেশ খিলখিলিয়ে বলে উঠল, আমরা বউ পাহারা দিচ্ছি। তোদের কি সিকিউরিটি গার্ড রেখেছে? সোয়েবের পাশ থেকে আদ্রের কণ্ঠস্বর ভেসে এলো। বেশ গম্ভীর শোনালো আদ্রের কণ্ঠস্বর। সবাই আরো সতর্ক হয়। কথার চক্করে আদ্রের কথা তো সবাই ভুলেই বসেছিল। আমতা আমতা করে রুমা বলে, সিকিউরিটি গার্ড রাখবে কেন আদ্র ভাই? এই ঘরে প্রবেশ করতে হলে টাকা দিতে হবে, না হলে প্রবেশ নিষিদ্ধ, এটাই ফাইনাল। সোয়েব আদ্রের মুখের দিকে তাকায়। আদ্র বলে ওঠে, দাবি কত? বেশি না, 30,000। সোয়েব বলে ওঠে, এটা তো রীতিমতো রাত দুপুরে ডাকাতি। তোরা কি মানুষ নাকি ডাকাত? সে আপনি যাই বলুন, টাকা দিতেই হবে। তোদের সব কটাকে আমি এখন কানে গালে দিব, তখনই 30,000 টাকার শখ মিটে যাবে। আদ্রের কথা নিপুণের কানে যায়। ভেতর থেকে এসে জবাব দিল, দিয়ে দেন আদ্র ভাই, ঘুম পাচ্ছে ভীষণ। ওদের টাকা দেওয়া শেষ হলে আমি একটু ঘুমোতে যেতাম। আদ্র বিস্মিত হয়। তার বউ এখানে কখন এলো? সে তো নিচে দেখেছিল একটু আগে। আদ্র অবাকের সাথে বলে উঠল, তুই এখানে? নিপুণ খাটের উপর থেকে খাবারের প্লেট নিয়ে এগিয়ে আসে। দরজার সামনে এসে বলে, এখানে বসেই খাবার খেয়েছিলাম সবাই, নিচে যায়নি আর। আদ্র নিপুণকে বেশ ভালোভাবে লক্ষ্য করে। মুখটা কেমন ফুলে আছে, চোখ দুটো ছোট, চুলগুলো এলোমেলো। মেয়েটা সত্যিই ঘুম পেয়েছে হয়তো। এই কয়েকটা দিন তো ঠিক করে ঘুমাতেও পারে না। আদ্র দৃঢ় চোখে একবার রুমাদের দিকে তাকালো, পরপরই দৃষ্টি সরালো সে। সোয়েবের দিকে তাকিয়ে বলল, 30,000 দিতে হবে না, তুই 20,000 দে। আদ্রের কথার পিঠে কথা ফিরালো রুমা। বলল, জীবনেও না। 30,000 পেলে আমরা 6 জন নিতে সুবিধা হবে, জনপ্রতি 5,000 করে। 20,000 দিলে তো ভাগে বাটোয়ার কিছুই সুবিধা হবে না। আদ্র নিপুণের দিকে তাকায়। সে কিছুই বলছে না, হাতে প্লেট নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখে যে ঘুম তা স্পষ্ট দৃশ্যমান। এরা টাকার জন্য মাথা খেয়ে নিচ্ছে, তার উপর নিপুণের এই ঝিমানো। আদ্রের গা গেত্তি জ্বলে ওঠে। হুঙ্কা ছুড়ে সে বলে ওঠে, থাপড়িয়ে সব কটার গাল লাল করে দেবো, বেয়াদবের দল। আরেকজনকে হয়রানি করে টাকা দাবি করছিস তোরা। সবাই কত ক্লান্ত আজকে, বুঝতে পারছিস না? ফাজিলের দল। আদ্রের এমন চিৎকারে নিপুণের ঝিমানো ছুটে যায়। রোমা ঘাবড়ে যায়। ইনেয়া, ইলোরা আর সাঞ্জুর অবস্থা একই। ঘরের ভেতর থেকে ইমন বের হয়ে আসে। আদ্র সকলকে উদ্দেশ্য করে আবার বলে, টাকা 20,000ই পাবি, নিতে হলে নে, না হলে সবগুলাকে ঘাট ধরে আমি বের করব। কথাটা শেষ করে মুহূর্তে নিপুণের দিকে তাকিয়ে বলে, তুই আমার হাতে প্লেটটা দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়। ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও এখানে দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক? আদ্রের মেজাজ বিগড়ানো দেখে নিপুণ তার হাতে প্লেট দিয়ে কেটে পড়ে। রোমারা সবাই হার মানে। 20,000 টাকা নিয়ে রুমের দিকে বিদায় নিয়ে হয় তাদের। আদ্র চলে যায় নিচে। সবাই ক্লান্ত, কেউ ঘুমে, কেউ জেগে আছে। সে প্লেট রেখে নিজের ঘরের দিকে পা বাড়ায়। সোয়েব দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সামনে অর্পা বাসর বসে আছে ঘোমটা টেনে। সোহেব আলতো করে একটা হাসি দেয়, পেছন ফিরে দরজাটা বন্ধ করে দেয়। মন্থর গতিতে গিয়ে অর্পার কাছে বসে, হাত বাড়িয়ে ঘোমটা খুলে দেয়। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে কিছুক্ষণ সোয়েব। অর্পার পরনে তার হালকা গোলাপি রঙের শাড়ি, মুখে মেকআপ নেই বললেই চলে। ছিমছাম ধরনের মেয়েটা কেমন যেন শক্ত হয়ে বসে আছে। ঘোমটা টানানোর কারণে নাকে ঠোঁটের উপরে অংশে ঘাম জমে চিকচিক করছে। সোহেব হাত বাড়িয়ে মুছে দেয় সেই ঘাম। অর্পার ভেতরটা কেঁপে ওঠে। কই আগে তো এমন হয়নি। সোহেব তো এর আগেও কতবার স্পর্শ করেছে ওকে, তখন তো এমন অনুভূতি হয়নি। সে মাথাটা উঠিয়ে সোহেবের দিকে তাকায়। হ্যাঁ, সোহেব তার স্বামী, তাদের মধ্যে বৈধ সম্পর্ক, সব কিছু হালাল। সোহেব যেন এই অপেক্ষাই করছিল কখন অর্পা তার দিকে তাকাবে। অর্পা তাকানো মাত্রই সে প্রশ্ন করে, তুমি ফ্রেশ হয়ে গেছো? অর্পা উপর নিচ মাথা নাড়ায়। সোহেব অর্পার ঘোমটাটা হাতে নিয়ে কর্নার সোফায় রাখে। তারপর কাছে এসে পকেট থেকে একটা বক্স বের করে। বক্সটা খুলতেই বেরিয়ে এলো ডায়মন্ডের একটা হীরের রিং। সোহেব কাছে এসে অর্পার হাতে একটা রিং পরিয়ে দেয়। আলতো কণ্ঠে বলে ওঠে, অর্পা, তুমি সেই নারী যাকে আমি প্রথম মন দিয়েছি। তোমার আগে কেউ আমার হৃদয়ে আসতে পারেনি। সিলেটের সেই অসামান্য রঙের জামা পরিহিত নারী আমার হৃদয়ের আসমান দখল করে নিয়েছিল এক মুহূর্তে। এখন সেই আসমানে শুধু তার বিচরণ। সোহেব আস্তে করে অর্পার হাত পাকড়াও করে, মৃদু কণ্ঠে বলে, অর্পা। অর্পা মাথা তুলে তাকায়। সোহেবের এই অর্পার ডাক তার হৃদয়ে উথাল পাতাল ঢেউ তোলার জন্য যথেষ্ট। সে অস্ফুট স্বরে জবাব দিল,
সোয়াবের কণ্ঠ কেঁপে ওঠে, গলা শুকিয়ে কাট কাট, মনে হচ্ছে যেন কথা বলতে পারছে না। সোয়াব আলগোছে অর্পার থুতনিতে স্পর্শ করে, কেঁপে ওঠে অর্পা। সোয়াব সেটা লক্ষ্য করে, আলতো হাসে সে, কণ্ঠে গভীরতা রেখেই বলে, তুমি কিন্তু আমার বৈধ স্ত্রী অর্পা। আমি তোমাকে ছুতে চাই, স্পর্শ করতে চাই, ভালোবাসতে চাই গভীরভাবে। তুমি তুমি কি? অর্পা সাড়া দেয় সোহেবের ডাকে। লাইট নিভে যায়, জানালার পর্দা ভেদ করে আবছা আলো আসে ঘরের মধ্যে। দুজনের ছটফট বৃদ্ধি পায়, আদরের স্পর্শগুলো গাঢ় হয়। সোহেব আর অর্পা মিশে যায় একে অপরের সাথে। তারা পাড়ি জমায় গভীর থেকে গভীর ভালোবাসায়। বিয়ের মাস কেটেছে, বউভাত শেষ হয়েছে আরও অনেক আগেই। সোহেব আর অর্পা তার বাপের বাড়ি থেকেও ঘুরে এসেছে। শিকদার বাড়ির সব কিছুই এখনও আগের মতোই আছে, শুধু পরিবারে একজন মানুষ বৃদ্ধি পেয়েছে। নিপুণ আর আদ্রের স্বভাব আবার আগের মতো হয়েছে। এ নিয়ে নিপুণ বেচাই চোটে, কিছু বলতেও পারে না, আবার কিছু করতেও পারে না। দিন হলে তাকে কড়া শাসনে রাখে, আর রাত হলে তার রোমান্টিকতা শুরু হয়। এটা আবার কেমন মানুষের রূপ নিপুণ বুঝে পায় না। কাল তার রেজাল্ট দিবে, এই নিয়ে যত ঝামেলায় আছে সে। তার উপর আবার আদ্রের কিছুক্ষণ পর পর বদলানো রূপ, তার ঝামেলার যেন শেষ নেই। এই তো কিছুক্ষণ আগে টেনশনের চোটে দুবার বমি করে ফেলেছে, শরীর গোলাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। এই নিয়ে আদ্রের কাছে বকাও খেয়ে ফেলেছে এখন। আদ্র তো বেশ উঁচু আওয়াজেই বলে গেছে, আজ থেকে তোরা আজে বাজে খাওয়া বন্ধ, যা পারিস তাই খাস। মানুষের তো একটা রুটিন থাকে খাওয়ার, কিন্তু না, তোর কোনো রুটিন নেই। আদ্র কতক্ষণ বকবক করে ঘরে যত ধরনের চিপ চকলেট ছিল সব ইভানকে দিয়ে দিয়েছে। নিপুণের তখন বেশ জোরসে বলতে ইচ্ছে করছিল, ওরে বেয়াদব, আমার এগুলো খাওয়ার জন্য বমি হয়নি, কাল রেজাল্ট দিবে তাই টেনশনে বমি হয়েছে। তুই কি বুঝবি এই টেনশন? তুই তো নিউটনের নাতি, তোর কি আর টেনশন আছে? সব টেনশন তো আমার। কিন্তু নিপুণ কথাগুলো বলতে পারে না। আদ্রকে এমন কথা বলবে এমন সাহস তার মধ্যে নেই। সন্ধ্যা হয়েছে, শিকদার বাড়িতে পুরুষের আনাগোনা কম, নেই বললেই চলে। জুবাইর শিকদার আর জুনায়েদ শিকদার বাদে বাড়তে কোনো পুরুষ নেই আজ বাড়িতে, যে যার কাজে ব্যস্ত। আদ্র, সোহেব আর জুনায়েদ শিকদার আছে অফিসে। অফিসে আজ বেশ বড় একটা মিটিং আছে। তারা দিনকে দিন অনেক পরিশ্রম করেছে ডিলটার জন্য। এটা যদি হয়ে যায় তাহলে তাদের কোম্পানি আরও এক ধাপ এগিয়ে যাবে। নিপুণের এখন পড়ালেখা নেই, সোফায় বসে আপাতত মোটু পাতলু দেখছে ইভানের সাথে। আখি শিকদার চা বসিয়েছেন, হনিমা শিকদার আর জেসমিন শিকদার বসে অর্পার সাথে কথা বলছে। নানান কথার সমাহার, নিপুণও শুনছে। কিছুক্ষণ বাদে তাতে সামিল হয় আখি শিকদার। বসেই তাদের সাথে গল্পে যোগ দেন তিনি। ভুলে যান যে চুলায় চা রয়েছে। চায়ের লিকারের গন্ধে বুড়ো কুচকেই নিপুণ। কি আশ্চর্য, তারা কি চায়ের গন্ধ পাচ্ছে না? পাচ্ছে তো, যাচ্ছে না কেন? সোফার কুশনটা কোল থেকে নামিয়ে নিপুণ পা বাড়ালো রান্নাঘরের দিকে। তাকে যেতে দেখে পেছন থেকে আখি শিকদার ডাক ছুড়লেন, কোথায় যাচ্ছিস? রান্নাঘরে, চাটা হয়ে গেছে বোধহয়। তার কথায় অর্পা বলল, তুমি বসো না, আমি নিয়ে আসছি। নিপুণ হাতের ইশারায় না করে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, তোমাকে উঠতে হবে না, আর তুমি বসো, আমি আনছি। কথাটা বলে নিপুণ পা বাড়ালো কিচেনের দিকে। একটা ট্রেতে 5 কাপ চা সাজিয়ে এনে রাখলো টি টেবিলের উপরে। দ্রুত পায়ে হেঁটে আবার কিচেনে গিয়ে বিস্কুটের বয়াম নিয়ে আসলো। নিজের বরাদ্দকৃত চায়ের কাপ হাতে নিয়ে বলল, আব্বু আর বড় বাবাকে কি চা দিব না? অনিমা শিকদার বাদশাদে তার কথায়, যেন এই মুহূর্তে সে কোনো ভুল কথা বলে ফেলেছে। অনিমা শিকদারের কণ্ঠ ঝকঝকে শোনালো। নিপুণের দিকে তাকিয়ে বেশ হেসেই বলল, আর কয়বার চা খাবে? আজ সারাদিন 2 ভাইতে মিলে 4 কাপ চা খেয়েছে, আর দেওয়ার দরকার নেই, একেবারে রাতের খাবার খাবে। অনিমা শিকদারের কথায় নিপুণ কিছু বলে না। বিস্কুটের কৌটা থেকে বিস্কুট নিয়ে সোফায় বসে আরাম করে খেতে লাগলো সে। সবাই চা নিল, কিন্তু কেউ বিস্কুট নিল না। নিপুণ নিজেই খেলো বেশ কয়েকখানা বিস্কুট, খাচ্ছে আর তাদের খোশ গল্প শুনছে। খাবারের এক পর্যায়ে তার আর খেতে ইচ্ছে করলো না, শরীর গোলাচ্ছে। বিস্কুটের কৌটাটার দিকে লক্ষ্য করতে সে দেখলো কৌটার অনেকটা জায়গায় ফাঁকা, অনেকগুলো খেয়ে ফেলেছে সেই তো মধ্যে। নিজের চায়ের কাপটা কিচেনে রেখে পা বাড়ালো শোবার ঘরের দিকে। সিঁড়ির কাছে যেতেই পেছন থেকে জেসমিন শিকদার বলে, তোমার গল্প শোনা শেষ নিপুণ, চলে যাচ্ছ যে? নিপুণের পা থামে না, যেতে যেতে সে উত্তর দেয়, আমি অনেকগুলো বিস্কুট খেয়ে ফেলেছি চাচি, শরীর খারাপ লাগছে, একটু শুভ, তোমরা গল্প করো। কথাটা বলে নিপুণ এবার থামে, পেছন ফিরে আবার বলে,
আমি রাতের খাবারও খাবো না। 9:30-এর দিকে সোহেব আর জুনায়েদ শিকদার ফিরে এসেছে। আদ্র আসেনি, তার আরও কিছু কাজ আছে। আপাতত সবাই এখন আছে খাবার টেবিলে। আজকে পরিবেশনের কাজ অর্পা করছে। ইভা আর ইভান আগেই খেয়ে ফেলেছে, তাদের চেয়ার দুটো আজ খালি। নিপুণ আর আদ্রের চেয়ারও খালি, তাই অনিমা শিকদার অর্পাকে সহ সবাইকে বসে পড়তে বললেন। তার কথা মতো সবকিছু একেবারে টেবিলে পরিবেশন করে সবাই বসে পড়ল। খাবারের মাঝে জুবাইর শিকদার শোধালো, নিপুণ কোথায়? নামেনি? খাবে না সে? তার কথার প্রেক্ষিতে অনিমা শিকদার বলল, বলেছে খিদে নেই, সন্ধ্যায় বসে চা বিস্কুট খেয়ে ফেলেছিল, তাই না করে দিয়েছে। চা খেলে কি কারো পেট ভরে যায়? ডাকতে, খেলে খেত, না খেলে না খেত। তোমার কি মনে হয় আমি ডাকিনি? অর্পা ডেকে এসেছে, খাবে না বলেছে। জুবাইর শিকদার আর কোনো কথা বলল না, তবে সোহেব বলল, কালকে তো ওর রেজাল্ট দেবে, এই জন্যই বোধহয় খিদে আরো চলে গেছে। জুনায়েদ শিকদার পূর্ণ দৃষ্টিতে তাকায় সোহেবের দিকে, বেশ জোর দিয়ে বললেন, আহ বাবা, পরীক্ষা যতই ভালো হোক না কেন টেনশন থাকি, এটা আর এমন কি। সবাই জুনায়েদ শিকদারের কথায় হ্যাঁ মেলায়। খাবার টেবিলে সবাই আরো কিছু টুকটাক কথা বলে। আদ্র আসে রাত করে, কত হবে প্রায় 12:30 নাগাদ। শিকদার বাড়ি তখন পুরোপুরি নিস্তব্ধতায় ঘেরা। সে চাবি দিয়ে সদর দরজার লক খুলে, ভেতরে সব অন্ধকার, শুধু সিঁড়ির নিচে অল্প ওয়াটারের বাল্বটা জ্বলছে। আদ্র সদর দরজা বন্ধ করে পা বাড়ায় উপরের ঘরের দিকে। নিপুণ গভীর ঘুমে আচ্ছন্ন। আদ্র ঘরে এসে ছোট শপিং ব্যাগ আর গাড়ির চাবিটা লাইট ল্যাম্পের ড্রয়ারে রাখে। লম্বা পায়ে হেঁটে গিয়ে নিপুণের মাথার কাছে বসে। বিছানায় পড়ে থাকা হাতটা সে মুষ্টিবদ্ধ করে নেয় তার হাতের মুঠোয়। ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মুখপানে। অফিস থেকে জলদি আসার জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু হয়ে ওঠেনি। কতবার যে ফোনের স্ক্রিনের আলো জ্বালিয়ে তার মুখখানা দেখেছে তার হিসেব নেই। ব্যাকুলতা ছিল তাকে দেখার, যেন শতজনম দেখে না। এখন আর তেমন ব্যাকুলতা নেই। আদ্র নিপুণের কপালে তার নরম ওষ্ঠ ছোঁয়। হাতখানা পেটের উপর ভাঁজ করে রেখে সে ওঠে। প্রচণ্ড রকম ঘর্মাক্ত তার শরীর, এখন ফ্রেশ হওয়া প্রয়োজন। বেশি কিছু না ভেবেই ক্লোজেট থেকে একটা ট্রাউজার আর একটা টি শার্ট নিয়ে পা বাড়ালো আশ্রমের দিকে। তোমরা কি ভাবছো অনিমা? কিছু না, ইদানিং নিপুণের হাব ভাব ভালো লাগে না, কেমন যেন অসুস্থ অসুস্থ ভাবের মধ্যে। আগের মতো কিছু খেতেও চায় না এখন। মানুষের রুচি তো সবসময় একরকম থাকে না, ও বড় হচ্ছে দিন দিন, তাই হয়তো খাবারের এত অবনতি। ও তুমি এত চিন্তা করো না। জুবাইর শিকদারের কথায় অনিমা শিকদার মুখে কিছু বলে না, তবে মনে মনে বলেন, কোনটা অরুচি আর কোনটা কি আমি ভালো করেই জানি। আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে। তুমি আর ভেবো না তো, ঘুমাও। কাল না হয় আদ্রকে এ ব্যাপারে বলো, ভালো একটা ডাক্তার দেখালেই হয়ে যাবে। ডাক্তার তো দেখাতেই হবে। জুবাইর শিকদার আর কথা বাড়ায় না। অনিমা শিকদারকে ঘুমাতে বলে তিনিও শুয়ে পড়লেন। আদ্র ফ্রেশ হয়ে বের হয়েছে। পরনে তার সাদা রঙের ট্রাউজার আর নেভি ব্লু রঙের একটা টি শার্ট। চুলগুলো মুছিয়ে নিপুণের পাশে গিয়ে বসলো। দরজাটার দিকে একবার লক্ষ্য করলো, না, দরজা আটকানো। টেবিল ল্যাম্পটা অফ করে নিপুণকে কাছে টেনে নিল। কেন জানে এই মেয়েটা এখন তার কাছে আসতে চায় না। ইদানিং সব কিছুতেই সে নাকুচু করে। আদ্র আলতো হাতে টেনে নিপুণকে তার বুকে নিয়ে আসে, শক্ত করে নিপুণকে জড়িয়ে ধরে, আলতো করে নিপুণের গলায় মুখ গুজে। তবে আর এই সুখ সহ্য হয়নি নিপুণের। চুমুতে ব্যস্ত আদ্র মুহূর্তে দূরে ঠেলে দেয় নিপুণ। চোখ মুখ কুচকে বলে ওঠে, আপনার গায়ে গন্ধ আদ্র ভাই। কথাটা বলে সে অপর দিকে ফিরে শুধু চিত হয়ে শুয়ে রয় আদ্র। লাইক সিরিয়াসলি, তার গায়ে গন্ধ? সে এখন সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে এসেছে, তার গায়ে নাকি গন্ধ? হাউ ইজ পসিবল, হাউ? সকালবেলা খাবার খেয়ে নিপুণ যে ঘরে গিয়ে দরজা আটকিয়েছে তার খোলার নাম নিচ্ছে না সে। কেউ হাজার চেষ্টা করেও খোলাতে পারেনি। আদ্র সকালে গেছে অফিসে, সাথে গেছে সোহাইব। আদ্র বের হওয়ার সময় নিপুণ ঠিকই ছিল। সে বাড়ি থেকে বের হওয়ার পর শুরু হয়েছে তার ভীমরতি। আজকে ভূমিকম্প হয়ে গেলেও সে দরজা খুলবে না, কিছুতেই না। বাইরে থেকে অর্পার আওয়াজ ভেসে আসছে, নিপুণ দরজা খোলো, দেখো মাত্র 11:30 বাজে। রেজাল্ট দিবে কোন 12:30 1টা নাগাদ। তুমি এতক্ষণ দরজা বন্ধ করে থাকবে বলো? নিপুণ মোবাইলের সময় দেখতে দেখতে জবাব দেয়, আপু একটু একা থাকতে দাও প্লিজ। আমি আজকে দুপুরের আগে দরজা খুলছি না, প্লিজ। তোমরা এভাবে তোমাদের এনার্জি নষ্ট করো না। অর্পা আঁখি শিকদারের দিকে তাকিয়ে মাথা নাড়ে, হতাশ কণ্ঠে বলে ওঠে,
আম্মু থাকো একা, আমার মনে হয় না খুলবে। দুপুর হতে দাও, আপনিই খুলে দেবে। আঁখি শিকদার অর্পার কথা শোনে না। মেয়ে বুঝি এতক্ষণ রেজাল্টের ভয়ে দরজা আটকে বসে থাকবে? এটা আবার কেমন কথা? তিনি গলা ছেড়ে নিপুণকে ডাক দিলেন, বললেন, নিপুণ, তোর রাশি ভালো থাকতে বের হ। আমি কিন্তু তোকে নম করতে পারবো না। ডাইককে আদ্র কল দিব, তারপর ও এসে তোকে বের করবে। নিপুণ তার মায়ের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে। মোবাইল হাতে রেখে ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, আমি মরছি আমার জ্বালায়, আর তিনি আদ্রের ভয় দেখাচ্ছেন। খাটের উপরে বসা অবস্থায় নিপুণ চেঁচিয়ে বলে, তোমাদের যাকে ইচ্ছে তাকে ডাকো, তাও আমি আজ দুপুরের আগে দরজা খুলছি না। আদ্র ভাই কেন, টর্নেডো, সাইক্লোন, নার্গিস এলেও আমি আজ দরজা খুলছি না, ফাইনাল। নিপুণের কথায় আঁখি শিকদারের মেজাজ তরতর করে বেড়ে যায়। তিনি মেজাজ দেখিয়েই বলেন, থাক তুই ঘরে, আর বাইরে বের হতে হবে না তোকে। এই আমি বাইরে দিয়ে দরজা লাগালাম, আদ্র আসলেই খুলবে। নিপুণ পাত্তা দেয় না, যা ইচ্ছে করুক, তার কি, সে তো দুপুরের আগে দরজা খুলবে না। মোবাইলটা হাতে নিয়ে রূপার নাম্বারে কল লাগালো। রিং হওয়ার সাথে সাথে অপর পাশ থেকে ধরলো, মিনমিনিয়ে বলে উঠল, হ্যাঁ নিপুণ বলো। নিপুণ গলার আওয়াজ শুনে বুঝলো রূপার অবস্থা তার মতো। কি করছিস? কিছু করছি না, আপাতত বসে আছি। আব্বু আজ বাসায়, তুই কি করছিস? আমি দরজা আটকে বসে আছি, একেবারে দুপুরে খুলবো। সে কি, আদ্র ভাই কই? উনি থাকতেও তুই দরজা আটকে বসে আছিস? আরে হাঁদারাম, উনি নেই তাই তো বসে আছি, থাকলে কি দরজা লাগাতে পারতাম নাকি? ও তাও তো কথা। শোন না, তুই রেজাল্ট বের করার সময় আমারটাও ট্রাই করিস। সার্ভারে আজ অনেক প্রবলেম হবে, আমিও তোরটা ট্রাই করব। রূপা সহমত পোষণ করে তার কথায়। আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় দুজন। 12:30 বাজে। কাজের ফাঁকে ফাঁকে আদ্র সোয়েব দুজনেই তল্লাশি চালাচ্ছে ফোনে। এই নিয়ে শখানেকবার রোল নম্বর আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফেলেছে, কিন্তু ফলাফল শূন্য। তবে তারা হাল ছাড়ে না, বারে বারে ট্রাই করতেই থাকে। নাম্বার বসাতে বসাতে সোয়েব আদ্রকে প্রশ্ন করে, আচ্ছা ভাই, যদি প্লাস না আসে তো? তো তো কি, তো তুমি কি করবে? আমি কি করব? কিছুই করব না। প্লাস পেলে তো ও প্রধানমন্ত্রী হয়ে যাবে না, তাই না? তবে পেলে ভালো, সাময়িক একটা আনন্দ পাবে সবাই, নিপুণও পাবে, আমরা সবাই পাবো। অন্তত নিজেকে ছোট মনে করবে না, ও আক্ষেপ থাকবে না। তা অবশ্য ঠিক। কথা বলার মাঝে সোহেবের চোখ বড় হয়, হাড্ডির দিকে বড় বড় চোখ করে তাকায়, অদ্ভুত কণ্ঠে বলে ওঠে, ভাই। সোহেবের এমন বিস্মিত চেহারা দেখে আদ্র জিজ্ঞেস করে, কি হয়েছে? ভাই পেয়ে গেছি। আদ্র চমকায়, তার মোবাইলে এখনো আসছে না। সোহেবের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কি এসেছে জলদি বল। সোহেব হঠাৎ চেঁচিয়ে ওঠে, ভাই এসেছে, প্লাস এসেছে। আদ্র হাতের মোবাইলটা টেবিলের উপরে রাখে, চোখ বন্ধ করে, আলহামদুলিল্লাহ বলে একটা শ্বাস ছাড়ে। সোহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, আর অফিস লাগবে না, শুরু হয়ে যাক অফিস। আগে বউ বাড়িতে চল, মিষ্টির দোকান খালি কর। আদ্রের এমন উচ্ছ্বাস থেকে সোহেব হাসে, তার যেন আজ হাসির তোপে গলাটাই ফেটে যাবে। দুভাই মিলে বেরিয়ে পড়ে অফিস থেকে। এখন একটানে সোজা বাড়িতে আসবে। অর্পা ইতোমধ্যে রেজাল্ট বের করে ফেলেছে। সব বিষয়ে প্লাস থাকলে শুধু একটা সাবজেক্টে প্লাস নেই, তাতে কোনো সমস্যা নেই কারোর। গোল্ডেন না আসুক, প্লাস তো এসেছে, এতেই তারা খুশি। বাড়িতে হই হই লেগে গেছে। জেসমিন শিকদার অর্পা ফ্রিজ থেকে মিষ্টি বের করে সবাইকে দিয়েছে। জুবাইর শিকদার মিষ্টি মুখে পুড়তে পুড়তে বলে, যার জন্য এত হই হই সে কোথায়? অনিমা শিকদার বলে, কোথায় আবার, উপরে দরজায় খিল দিয়ে বসে আছে। আঁখি শিকদার দৌড়ের মাথায় উপরের ঘরে যায়, দরজার লক খুলে কয়েকটা ধাক্কা দেয়। সাথে অনিমা শিকদারও আছেন। ভেতর থেকে দরজা এখনো আটকানো। তিনি একের পর এক ধাক্কা দেন। কিছুটা সময় ডাকাডাকি করার পর আঁখি শিকদার বিস্মিত চোখে অনিমা শিকদারের দিকে তাকায়। আঁখি শিকদারের চোখে স্পষ্ট ভয়। তিনি অনিমা শিকদারের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপা সাড়া দিচ্ছে না কেন এখনো? অনিমা শিকদারেরও মুখের নকশা বদলেছে। আঁখি শিকদারের দিকে তাকিয়ে বলল, আরে চিন্তা নেই, ওয়াশরুমে গেছে মনে হয়।
আখি শিকদারের মন মানল না। তিনি আরও কয়েকটা ধাক্কা দিলেন দরজায়, কিন্তু ফলাফল শূন্য। তার দরজা ধাক্কানোর গতি বাড়ল। উপর থেকে আওয়াজ পেয়ে নিচে উপস্থিত সবাই উপরে ছুটে গেছে। জুনায়েদ শিকদার আসা মাত্র আখি শিকদার বলে ওঠে, এই মেয়ে দরজা খুলছে না কেন? ওকে বলো ওকে দরজা খুলতে। জুনায়েদ শিকদার হতবাক হয়ে আছে। জুবাইর শিকদার আর জয়নাল শিকদার বিস্মিত। এর মাঝে জুবাইর শিকদার বলে ওঠে, দরজা ভেঙে ফেল জয়নাল। জুনায়েদ শিকদার নির্বিকার। জয়নাল শিকদার সবাইকে সরতে বলে দরজায় ধাক্কা দেন, কিন্তু দরজা খোলে না। কিছুক্ষণের মধ্যে আদ্র সোহেবও চলে আসে। আশেপাশের ঘরে অফিসের সবাইকে মিষ্টি পাঠিয়ে দিয়েছে তারা। বাড়ির সদর দরজা মারাতেই ভেতরে শোরগোল শোনা গেল। আদ্র আর সোহেব দুজনের মুখের দিকে তাকে দ্রুত পায়ে ছুটল ওদিকে। ভিড় নিপুণের ঘরের সামনে। আদ্র কাছে আসতে আখি শিকদার কেঁদে ওঠে, ছুটে যান আদ্রের কাছে। আদ্র, দেখ না বাবা, নিপুণ দরজা খুলছে না, বল না ওকে দরজা খুলতে। দেখবি তুই বললেই খুলে দিচ্ছে, বল ওকে। আদ্র তার মায়ের দিকে একবার চায়। চোখগুলো মুহূর্তে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মুড়ো কুচকেছে, মুখের মানচিত্র বদলেছে অনেকখানি। হাতে থাকা অতিরিক্ত 2 প্যাকেট মিষ্টির শব্দ করে নিচে পড়ে যায়। এখন কথা বলার সময় নয়। আদ্র এগিয়ে দরজার কাছে যায়। সোহেবের কাছে পেছনে 2বার ধাক্কা দেয়, আওয়াজ আসে না। জুনায়েদ শিকদারের কথাটা আদ্রের পছন্দ হয়নি। হস্কি কণ্ঠে বলে ওঠে, ধাক্কাচ্ছ কেন? ভাঙনি কেন দরজা? আদ্র কিছু বলে না, কথার পিঠে। পেছন থেকে সোহেবকে ডাকে। দুজনে মিলে ধাক্কা দেয়। কিছুদিন আগেই দরজার লকের মেরামত করা হয়েছে, তাই তাদের ছিটকানিটা ভাঙতে এত বেগ পেতে হচ্ছে। বেশ কয়েকটি ধাক্কা খাওয়ার পর দরজা ছিটকানি করলে ঠাস করে দরজা গিয়ে বাড়ি খায় ওয়ালের সাথে। নিপুণ উপর হয়ে পড়ে আছে মেঝেতে, চুলোগুলো ছড়ানো, মোবাইলটাও নিচে গড়াগড়ি খাচ্ছে। সবাই ছুটে গেছে সেদিকে। শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আদ্র। ডাক্তার এসেছেন, কামরুন নাহার তিথি। সবেমাত্র MBBS পাশ করেছে। সোহেবের ফ্রেন্ডের বোন। তার বাড়ির শিকদার বাড়ি থেকে বেশি দূরে নয়, তাই কল দেওয়াতেই চলে এসেছে। নিপুণের এখনও হুঁশ নেই। তিথি তাকে বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা করেছে। আদ্র দাঁড়িয়ে আছে নিপুণের মাথার কাছে। সোহেব তিথির কাছে এসে বলে, আজ রেজাল্ট আউট হবে বিধায় সকাল থেকে দরজা অফ করে রেখেছিল। আমরা এসে দরজার লক ভাঙার পর দেখি অজ্ঞান। টেনশনের থেকে হয়েছে কি? তিথি নিপুণকে ছেড়ে হাত গুটিয়ে বসে। সোহেবের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, টেনশন থেকেও বলা যায়, আবার সে অনেক দুর্বল, ভালো করে খাবার দাবার খায় না বোধহয়। পাশ থেকে আখি শিকদার বলে, ইদানিং খাবার দাবার একটু অনীহা করে, ভাত খেতে চায় না। অন্য জিনিস যেমন চিপস, চকলেট, আচার এগুলো বেশি পছন্দ করে। এবার আদ্রের দিকে তাকায়। আপনি তো ওনার হাজবেন্ড? জি। আদ্রের মুখভঙ্গি বোঝা গেল না। ও যত্ন নিতে হবে ভালো করে, ও কিন্তু এখন আর একা নেই। তিথির কথায় সবাই স্তব্ধ হয়ে গেছে। আদ্র জড়পদার্থ নেয়, নির্বিকার, যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তবে মুখভঙ্গি খানিক বদলেছে। কাপা কাপা গলায় বলে উঠল, তার মানে ও? জি, ও প্রেগনেন্ট। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, করিয়ে নেবেন। আমি বলছি, তাও শিওর হওয়ার জন্য। আপনারা চাইলেন ডাক্তার দেখাতে পারেন। তিথি আদ্রের হাতে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল। সোহেব গেল তিথিকে এগিয়ে দিয়ে আসতে। ডাক্তার যাওয়া মাত্রই খুশিতে ফেটে পড়ল অনিমা শিকদার। জড়িয়ে ধরলেন আখি শিকদারকে। তিনি তো এটাই সন্দেহ করেছিল। আখি, আমি দাদু হতে চলেছি, আর তুই নানু। আখি শিকদারও জড়িয়ে ধরে অনিমা শিকদারকে। সবাই নতুন সদস্য আসার আনন্দে সবাইকে জড়িয়ে ধরছে। জুবাইর শিকদার বিস্মিত। ঠিক বিস্মিত না, তিনি ভীষণ খুশি। দাদা হবে, এতে খুশি হবে না? তবে তার চিন্তা একটাই, নিপুণের বয়স কত কম, সে তো এখনো নিজেই বাচ্চা, আবার কিনা তার বাচ্চা হবে। তার কথাগুলো ভাবনার মাঝে সোহেবের আগমন ঘটে। সে লাফিয়ে ওঠে, চেঁচিয়ে বলে, ইয়েস, আমি মামা হচ্ছি। এক লাফ দিয়ে এসে আদ্রকে জড়িয়ে ধরে, আবার কিছুক্ষণ বাদে ছেড়ে দেয়। জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বলে, একদিনে 2টো গুড নিউজ। মাত্রই মিষ্টি বিতরণ করে আসলাম, এখন থেকে আবার যেতে হবে। জুনায়েদ শিকদার বেশ উৎফুল্ল স্বরে বলল, দোকানে ফোন করে মিষ্টির অর্ডার দিয়ে দাও, কেউ যাতে বাদ না যায়। নিপুণের জ্ঞান ফিরেছে অনেকক্ষণ। অর্পা তাকে সব বলে গেছে। সে অবাক, তার পেটে কিনা বাচ্চা আসছে, তাও আদ্র ভাইয়ের। নিপুণ আস্তে করে আদ্রের মাথায় হাত রাখে, আলতো হাতে চুলগুলোকে টেনে দেয়। আস্তে করে বলে ওঠে, আর কতক্ষণ এভাবে কোলের মধ্যে শুয়ে থাকবেন? উঠুন। আদ্র উঠে না, কয়েকটা চুমু খায় নিপুণের পেটে। মাথা উঠিয়ে নিপুণের দিকে তাকায় সে।
চোখে গভীরতা স্পষ্ট। চোখের এই গভীরতায় নিপুণ শুধু তার জন্য ভালোবাসা দেখতে পায়। আদ্র নিপুণের দিকে তাকিয়ে বলে, আজকে তুই আমাকে দুটো আনন্দ দিয়েছিস একসাথে, প্লাস দিয়েছিস আর আমাকে বাবা হওয়ার আনন্দ দিয়েছিস। ইচ্ছে তো করছে খুব আদর করে দিই। কথাটা বলেই আদ্র নিপুণের গালে ঠাস ঠাস করে দুটো চুমু বসিয়ে দেয়। আদ্রের মুখে বাবা ডাকটা শুনে সে লজ্জা পায়। সত্যি তারা বাবা মা হবে, বাচ্চা আসবে তাদের। লজ্জায় মুখ নুয়ে ফেলে নিপুণ। আদ্র নিপুণকে উদ্দেশ্য করে বলে, এখন রেস্ট কর, বিকেলে তৈরি হয়ে থাকিস, আমরা হসপিটালে যাব। আপনি এখন কোথায় যাচ্ছেন? নিচে যাচ্ছি, হসপিটালে যাব যে সবাইকে বলে আসি। আদ্র নিপুণের গালে হাত রাখে, আবার কপালে ঠোঁট শুয়ে বের হয় রুম থেকে। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে এসেছে তারা। আদ্র নিপুণকে গাড়িতে বসিয়ে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। সূক্ষ্ম চোখে নিপুণের দিকে তাকায়, বলে ওঠে, শুনেছিস ডাক্তার কি বলেছে? হেলদি খাবার খেতে বলেছে, ফাস্ট ফুড বাদ দিতে হবে তোকে। নিপুণ নিজের দিকে তাকিয়ে বলে, তাহলে কি খাবো? ভাত খাবি, সবজি খাবি, ফল খাবি। নিপুণ ভুরু কুচকায়, না কুচু করে মনে মনে বলে, বাচ্চার বয়স মাত্র 3 সপ্তাহ, তাতে এত পরিবর্তন? বাহ, চমৎকার। এভাবে ভ্রু কুচকে আছিস কেন? এমনি। আদ্র আর কিছু বলে না, সোজা গাড়ি টান দেয়। কিছুক্ষণ পর একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করায়। সে নামতে উদ্যত হলে নিপুণ জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? আসছি 5 মিনিট। কথাটা বলে আদ্র চলে যায়। নিপুণের বেবি হবে, আমার তো ভাবতেই অবাক লাগছে। কেন? আরে লাগবে না, ভাবা যায়। আমি কিছুদিন আগে ওকে পড়িয়েছিলাম, তার বাচ্চা আমাকে কিছুদিন পর চাচি চাচি বলে ডাকবে। আমার তো ভাবতেই আনন্দ লাগছে। সোয়াব অর্পার দিকে তাকিয়ে বলল, চাচি কেন ডাকবে? মামি কেন ডাকবে না? অর্পা ভাবনায় পড়ল, আসলেই তো মামিও তো ডাকতে পারে। অর্পার ভাবনার মাঝে সোয়াব আবার বলে উঠল, আমরা বাচ্চার বাবা মা কবে হচ্ছি অর্পা? সোয়াবের প্রশ্নে অর্পা চমকায়। এই ছেলেটাই তাকে মুহূর্তের মধ্যে লজ্জায় ফেলে দিতে পারে। অর্পা লাজুক মুখে সোয়াবের দিকে তাকায়, আস্তে করে বলে, ইনশাল্লাহ আমরাও হয়ে যাব। ইনশাল্লাহ। আদ্র ফিরে এসেছে একগাদা ফল পাকড় নিয়ে, আপেল, আঙুর, আনার। এত কিছু দেখে নিপুণের মাথায় হাত। নিপুণের হাতে একটা জুসের বোতল আর দুটো মাফিন কেক ধরিয়ে দিয়েছে আদ্র। আপাতত আদ্রের ভাই সে এগুলো গিলছে। তার তো এখন ফুচকা, বেলপুরি, আইসক্রিম এগুলো খেতে ইচ্ছে করছিল। শেষে কিনা এই খাবারগুলোর বদলে জুস আর মাফিন কেক খেতে হচ্ছে। মানা যায় এগুলো? কোনো মতেই না। তারা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়। অনিমা শিকদার পই পই করে বলে দিয়েছে যাতে সন্ধ্যার পর বাহিরে না থাকে, তাই তাড়াতাড়ি এসে পড়েছে তারা। রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে শিকদার বাড়িতে খুশির ছড়াছড়ি। তাদের পরিবারের প্রথম ছেলে শিকদার ইফনান আদ্রের বংশধর আসছে। এটা কি এমন কথা? কথার মাঝে বাচ্চাটা কেঁদে ওঠে। আদ্রের কথা থামে। পূর্ণ দৃষ্টি মেলে রাফসানের দিকে তাকায় সে। ফের নজর সরিয়ে বাচ্চাগুলোর দিকে তাকায়। সবে মাত্র 4 মাস বাচ্চাগুলোর। আদ্র বসা থেকে উঠে দাঁড়ায়, 2 হাতে বাচ্চাগুলোকে নাড়তে থাকে। রাফসান বেশ উৎসাহিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি নাম তোমার বাচ্চাদের? আদ্র বাচ্চাদের নাড়তে নাড়তেই জবাব দেয়, শিকদার ইফতেখার অভ্র আর শিকদার মুরসালিন নিভ্র। রাফসান আরো কিছু বলবে তার আগে আদ্র আবার বলে ওঠে, ইনায়াত আঞ্জুমান শিকদার। রাফসান অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলে, আচ্ছা, এটা তো মেয়ের নাম। কে ও? জানেন রাফসান, আপনাকে আমার এখনো ভীষণ হিংসা হয়। কেন? কারণ আপনি আমার নিপু বিয়ে করতে চেয়েছিলেন, তাই। আদ্রের এমন কথায় রাফসানের মুখভঙ্গি বদলায়। সে ঠোঁট মেলে হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, আপনি দেখি খুব হিংসু। আমার হাত থেকে বাঁচাতে একেবারে বিয়েই করে ফেলেছেন। বলতে পারেন এমনই। আমি ভয় পেতাম নিপুণকে অন্য কেউ নিয়ে যাবে। ওর ব্যাপারে আমি খুব ভীত, তাই আগে ভাগে দখল দিয়ে দেওয়া। তাদের কথার মাঝে অর্পা আসে শরবতের গ্লাস নিয়ে। দেখতে বেশ গোলুমোলু হয়েছে এখন সে। হবে নাই বা কেন? 6 মাসের প্রেগনেন্ট কিনা। আদ্র এখনো বাচ্চা দুটোকে কোলে নিয়ে হাঁটছে। বাচ্চার দুটো কেমন বাবার বুকের সঙ্গে লেপ্টে ঘুমাচ্ছে। অর্পা আদ্রের কাছে এসে বলে, ভাইয়া, অব্র আর নিব্রকে দিয়ে দিন, আমি শুয়ে দিচ্ছি। আপনাদের কোন সময় নিয়েছেন? আদ্র দ্বিরুক্তি করে না অর্পার কথায়। অভ্র আর নিভ্রকে তার কাছে দিয়ে দেয়। আর এতক্ষণ কোলে থাকবে? কোলে থাকতে থাকতে বোধহয় বাচ্চা দুটো শরীরটা সিদ্ধ হয়ে গেছে। অর্পা অভ্র আর নিভ্রকে নিয়ে ঘরের দিকে হাঁটা দেয়। তখনই অভ্র অর্পাকে পেছন থেকে বলে ওঠে,
আমার আঞ্জুমান কি করে? অর্পা পেছন ফিরে তাকায়, আলতো হেসে বলে ওঠে, আঞ্জুমান আম্মুর কাছে আছে, আপনার কাছে এনে দেব? না থাক মেজমার কাছে, ওখানে আর থাকতে না চাইলে আমার কাছে দিও। আদ্র আবার এসে বসে রাফসানের পাশে, তাকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলে, হুট করে বিয়ে? আম্মা বিয়ে ফাইনাল করেছে। অবশ্য আমার কোনো অমত নেই, আর কত কালই বা এভাবে সিঙ্গেল থাকবো। তা ঠিক। রাফসান শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলে, শুনেছি মেয়ে নিপুণের সাথেই পড়েছে, খুব ভালো পরিচয় ওদের। আপনি কি খবর নিতে এসেছেন নাকি? না না, বিয়ে ফাইনাল হওয়ার পর আবার কিসের খবর? আমি এসেছিলাম আপনাদের সবাইকে দাওয়াত করতে। বেশি মানুষ থাকবে না, আমরাই। আপনারা আমাদের আত্মীয় মানুষ, তার উপর আমার হবু বউয়ের পরিচিত, তাই। আপনার হবু বউয়ের নাম কি? রূপা, চেনেন? আদ্রের মুখে খুশির ঝলক দেখা যায়। এই ঝলক মোটেও রূপার নাম শুনে নয়, তার একটা শত্রু বিয়ে করছে যে কিনা তার বউকেই পছন্দ করত। এটা থেকে ভালো আর কি হতে পারে, সে মুখে বলল। অবশ্যই চিনি, আপনি নিশ্চিন্তে বিয়ে করে ফেলেন, ও নিতান্তই খুব ভালো মেয়ে। রাফসান লজ্জা পেল খানিকটা, তবে প্রকাশ করল না। তার এখন আদ্রকে একটা কথা জিজ্ঞেস করতে ভীষণ ইচ্ছে করছে, করবে? আপনি কি আমার থেকে কিছু জানতে চাইছেন? রাফসান বেশ দ্বিধায় পড়ে গেল, আমতা আমতা করে বলল, বলতে তো চাইছিলাম, আপনি কিভাবে বুঝলেন? মুখের এক্সপ্রেশন দেখে কি জানতে চাইছিলেন সেটা বলুন। রাফসান দৃষ্টি ওঠায়, সম্পূর্ণ আদ্রের দিকে তাকায়, তারপর বলে, নিপুণ কোথায়? আদ্রের মুখের ভঙ্গি কি বদলালো? হয়তো। শরবতের গ্লাসটা শব্দ করে টি টেবিলের উপরে রাখলো। মুখের মধ্যে আগুনের ছাপ স্পষ্ট না থাকলেও আদ্রের মনের মধ্যে যে গলিত জ্বলন্ত লাভা ফুটছে তার আজ রাফসান পাচ্ছে, তাই আমতা আমতা করে বলল, না মানে অনেকক্ষণ এসেছি, কোনো দেখা নেই তাই। সময়টা সাধারণ ছিল না। নিপুণের তখন গনায় গনায় 8 মাস চলছে, বলতে গেলে 8 মাস শেষের দিকে। টেনশনে কারো চোখে ঘুম নেই। যখন থেকে শুনেছে নিপুণের শরীরে একটা নয় 3টে অস্তিত্ব আছে, তখন থেকে সবার জীবনে টেনশন নামে জিনিসটা যোগ হয়েছিল। আদ্র তার ব্যতিক্রম নয়। বড়সড় কোনো কাজ না থাকলে সে অফিসে যেত না। নিপুণের 5 মাসের পর আদ্র আর অফিসে যায়নি, টুকটাক কাজ সব বাড়িতেই করে। 6 মাসের সময় নিপুণের পেটটা ছিল 9 মাস অতিক্রম করা মহিলাদের মতো। তার শরীর মুখের আদলের পরিবর্তন ছিল বেশ লক্ষণীয়। পেটটা ছিল ফুলে ফেঁপে ওঠা, ফর্সা ধবধবে পেটে দাগ পড়েছিল। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয়েছিল অনেকখানি। শুধু অঙ্গ প্রত্যঙ্গ নয়, বেশ বাচ্চামো স্বভাব উদয় হয়েছিল তার মধ্যে। যত দিন বাড়ছিল তত বাচ্চা হচ্ছিল সে। 8 মাসের সময় সে আরও বেশি দুর্বল হয়। রাত গভীর হচ্ছে, ঘড়ির কাঁটা 11টা 30-এর ঘরে। নিপুণের শরীরে কালো রঙের একটা পেটিকোট আর কালো রঙের ব্লাউজ। শুয়ে আছে সে চিত হয়ে। আদ্র শুয়ে আছে নিপুণের পাশে, তার পেশিবহুল হাতের বিচরণ নিপুণের ফুলে ওঠা পেটের উপরে। ঘুমাচ্ছিস না কেন জান? ঘুম আসছে না, ওরা এখনো ঘুমায়নি। আদ্র শোয়া থেকে উঠে বসে, উদাম শরীর, ট্রাউজার ছাড়া আর কিছু পরনে নেই। সে উঠেই কয়েকটা চুমু দিয়ে দেয় নিপুণের পেটে, আলতো করে হাত বুলিয়ে দেয় পেটের উপরে। মুখটাকে পেটের একটু কাছে নিয়ে একটু গম্ভীর করে বলে ওঠে, তোমরা ঘুমাচ্ছ না কেন? দেখছো না মাম্মা কষ্ট পাচ্ছে, জলদি ঘুমাও। আদ্রের এমন কথায় নিপুণ হেসে ওঠে। আদ্রের হাত ধরে শোয়া থেকে একটুখানি ওঠে। আপনি যে ওদের এভাবে বলছেন, ওরা কিন্তু আরো বেশি করে হাত পা নাড়ছে। আদ্র অদ্ভুত চোখে তাকায় নিপুণের দিকে, অতঃপর আবার পেটের দিকে তাকিয়ে বলে, আচ্ছা। আমার ঘুমানোর টাইমে ওরা জেগে থাকে, আর আমি জেগে থাকলে ওরা ঘুমাবে। আদ্র অবাক চোখে পেটের দিকে তাকিয়ে আছে। নিপুণ সেদিকে লক্ষ্য করে বলে, কি দেখছেন আপনি ওভাবে? দেখছি না, ভাবছি। কি? এই যে তোর পেটটা এইটুকুনি ছিল, এখন একটু ফুলে ঢোল হয়েছে। এটার ভেতরে নাকি আবার 3টে বাচ্চাও আছে। আমার ইচ্ছে করছে বাচ্চাগুলোকে বের করে দেখতে ওরা কেমন। আদ্রের কথায় নিপুণ খিলখিল করে হেসে ওঠে। নিপুণের হাসির তোপে তার পেট সহ নড়ছে। এভাবে হাসছিস কেন আম্মু? আদ্র ধমকে ওঠে তাকে। ভিতরের লিলিপুটগুলো বোধহয় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে চলে গেছে। এই সময় এত জোরে কেউ হাসে? নিপুণের মুখ ভার হয়, নাক উঁচু করে, চোখ টইটুম্বুর হয়। আদ্র তাকিয়ে দেখে সেদিকে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। নিপুণ আদ্রের থেকে নজর ফেরায়।
পেটের উপরে থাকা আদ্রের হাতটা ঠেলা দিয়ে সরিয়ে দেয়। নিজেও আস্তে করে শুয়ে পড়ে আদ্রের উল্টো পাশ ফিরে। আর কোনো কথা বলে না সে। আদ্র হতাশ হয়। এই মেয়েকে ইদানিং কিচ্ছু বলা যায় না। কিছু বললেই মুখ ফুলানো থেকে শুরু করে ঘর পর্যন্ত ছেড়ে দেয়। আগে তো ভয় পেত, এখন ভয় কেন, ভয়ের ভাও পায় না। আদ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে, একটু পেছনে গিয়ে বালিশের ঠেস দেয়। নিপুণের কাঁধে মাথাটা রেখে আলতো করে জাপটে ধরে তাকে, যাতে সে ব্যথা না পায়। নিপুণ চটপট করে বলে ওঠে, আপনি সরুন, একদম ছোবেন না আমাকে। আদ্র চপাং চপাং করে চুমু খায় নিপুণের ঘাড়ে, মুখটা কানের কাছে নিয়ে বলে ওঠে, আমি সরবো না, তুই এই দিক ফির। নিপুণ কাঁদো কাঁদো হয়ে বলে, আমি ফিরবো না। আপনি এখন আর আমাকে ভালোই বাসেন না, শুধু আমার পেটের ভেতরে থাকা বাচ্চাদের ভালোবাসেন আর আমাকে শুধু বকেন। নিপুণের কথায় আদ্র তার গাল ঘষে দেয় নিপুণের গালে। ভারী কণ্ঠে নিপুণকে শুধালো, আমি ভালো না বাসলে পেটের মধ্যে বাচ্চা আসলো কোথা থেকে? আকাশ থেকে টপকে পড়েছে? নিপুণ কিছু বলে না। সে ঠায় ওদিকে ফিরে শুয়ে আছে, সামান্য নড়ছে না পর্যন্ত। আদ্রের এত কথা তার উপর কোনো প্রভাব ফেলছে না। সে কিছুতেই আদ্রের দিকে ফিরবে না আজকে। তাই আদ্র তাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম দোষ আমার, তোকে আর বকবো না। বাচ্চাদের থেকে তোকে বেশি ভালোবাসবো। এবার ফির এদিকে। নিপুণ আর চোখে আদ্রের মুখপানে চায়, মুখে বলে, সত্যিই তো? আর বকবেন না তো আমায়? না, আর বকবো না। জানেন, আপনি বকা দিলে আমার খুব কষ্ট হয়, অনেক 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 বেশি। আমাকে শুধু আদর করবেন, বুঝেছেন? আদ্র নিপুণের গালে জোরে একটা চুমু খায়। নিপুণকে নিজের দিকে ফিরিয়ে বলল, বউ, তুই শুধু আমার দিকে ফিরে শুয়ে থাক, আজ তোকে সারা রাত শুধু আদর করব। চারদিকে আজান দিচ্ছে, বাহির থেকে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। আদ্র গভীর ঘুমে মগ্ন। হঠাৎ করে নিপুণের ঘুম ভাঙে। এখন ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। আস্তে করে খাট থেকে নামে সে। শেষ রাতের দিকে ঠান্ডা লাগার কারণে আদ্রের একটা শার্ট পরেছিল, যদিও দুটো বোতাম লাগিয়ে বাকিগুলো খুলে রেখেছে। এখন আদ্রের শার্টও তার সাইজে আসে না, গায়ে লাগলেও বোতাম লাগানো যায় না। গুটি গুটি পায়ে হেলতে তুলতে ওয়াশরুমে যায় সে। আজকাল চলাচল করা বড্ড মুশকিল হয়েছে। বেশ কিছুক্ষণ পর সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। মাঝপথে আসতে না আসতেই তার হাঁচির বেগ আসে। মুহূর্তের মধ্যে গায়ের জোরে হাসি দিয়ে বসে সে। হাঁচির বেগ এত বেশি ছিল যে সে নিজের পেটের উপরে হাত রেখে ঝুঁকে পড়ে। 1 মিনিট 2 মিনিট গেল সে উঠতে পারছে না। মনে হলো যেন কেউ অবশ করে ফেলেছে তাকে। পা বেয়ে কিছু তরল গড়িয়ে পড়ল মেঝেতে। নিপুণ সচকিত হয়, পূর্ণ দৃষ্টি মেলে মেঝের দিকে তাকায়। সাদা রঙের মেঝেতে রক্তের দাগ দেখা গেল, পূর্ণ রক্ত নয়। তার কাছে মনে হলো এগুলো রক্ত আর পানির মিশ্রণ। মুহূর্তের মধ্যে রক্তক্ষরণ শুরু হলো। নিপুণের হাঁটার শক্তি নেই, হাত পা ছড়িয়ে সেখানে বসে পড়ল। আদ্র ভাই, আদ্র ভাই, উঠুন, উঠুন না আদ্র ভাই, আমি পড়ে যাচ্ছি। নিপুণের চিৎকারে আদ্র ধরফড়িয়ে ওঠে। ঘুম ঘুম চোখে বিছানার দিকে চোখ বেলায়। নিপুণ নেই। সামনে তাকাতেই নিপুণকে দেখতে পায়। মেঝেতে বসে আছে সে, পাশে রক্তের স্রোত। আদ্র এক লাফে খাট থেকে নামে, ছুটে যায় নিপুণের কাছে, আলতো করে ধরে তাকে। কি হয়েছে তোর? ব্লিডিং কেন এত? পড়েছিস কি করে? আমি পড়ে যাইনি, হাঁচি দিয়েছি। আপনি আগে কিছু একটা গায়ে দিন, হসপিটাল যেতে হবে জলদি, আমি আর পারছি না। আদ্র জলদি খাটের উপরে রাখা টি শার্টটা গায়ে দেয়। তারপরে সে নিপুণকে কোলে তুলে নেয়, ছুটে চলে নিচের দিকে। এতক্ষণে শিকদার বাড়ির সবাই সজাগ। আদ্রের চিৎকারে সবাই জেগে গেছে। সোহেব আসা মাত্রই আদ্র তাকে বলেছে, তুই ড্রাইভ কর, আমি পারবো না। অগত্যা সোহেব ড্রাইভ করছে, সাথে বসে অর্প, পেছনে আদ্র আর নিপুণ। নিপুণের এখনও রক্তক্ষরণ হচ্ছে, পুরো গাড়ি নোংরা, পেটিকোটটা ভিজে একাকার। আদ্র তাকে কোলে করে নিয়ে আসার কারণে তার শরীরে অনেক জায়গায় রক্ত লেগে আছে। এতে তার কোনো ধ্যান নেই। তার ধ্যান শুধু এখন নিপুণের মধ্যে আবদ্ধ। এত রক্তক্ষরণ হচ্ছে কেন? নিপুণ কথা বলছে না কেন? ও এভাবে নেতিয়ে আছে কেন? চোখ খুলছে না কেন? হাজার প্রশ্ন। আদ্র আস্তে করে নিপুণের গালে বাড়ি দেয়। তার গলায় কথা আটকে আসছে, মনে হচ্ছে যেন কেউ তার গলা চেপে ধরে রেখেছে। কাপা কাপা কণ্ঠে সে বলে ওঠে, নিপু, হ্যাঁ নিপু, হ্যাঁ কথা বল। কথা বলছিস না কেন তুই? দেখ, আমরা এক্ষুনি হসপিটালে পৌঁছে যাব। ডাক্তারকে কলও করা হয়েছে, দেখ। নিপুণ সাড়া দেয় না। সে সোহেবের দিকে তাকিয়ে বলে, এই সোহাইব, দেখ না, তোর বোন আমার সাথে কথা বলছে না, ওকে বল আমার সাথে কথা বলতে। শান্ত হো ভাই, আর 5 মিনিট, আমরা এসে গেছি। ডাক্তারকেও কল করা হয়েছে, শুধু তুমি একটু শান্ত থেকো।
দেখবে অপারেশন হওয়ার পরে ও কথা বলবে সবার সাথে। তাদের কথার মাঝে নিপুণ হাত নেড়ে ওঠে খুব আস্তে। আদ্র সে হাত ধরে ফেলে খপ করে। সোয়াবের দিকে তাকিয়ে বলে, জলদি চালা সোহাইব, গাড়ি জলদি চালা। ও হাত নেড়েছে, জ্ঞান আছে এখনো। 5 মিনিটের মধ্যে আমি গাড়ি হসপিটালের নিচে দেখতে চাই। নিপুণকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে অনেকক্ষণ। ওটি সিগন্যাল লাইট এখনও অন করা। একদিকে ডাক্তারের ছোটাছুটি, আর একদিকে আদ্রের পাগলামি। তাকে কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না। যখন থেকে শুনেছে নিপুণের অবস্থা ক্রিটিক্যাল, তখন থেকেই তার পাগলামি। আপাতত সোয়াইব তাকে জাপটে ধরে আছে। একটু আগে অতিরিক্ত পাগলামির কারণে জুবায়ের শিকদারের কাছে থাপ্পড় খেয়েছে। সে থাপ্পড় খাওয়ার পরে তার পাগলামি কমেছে, কিন্তু একটার পর একটা কথা এখনো বলে যাচ্ছে এখনো। আর সোয়াব তাকে শান্ত করার চেষ্টা করছে। সে জানে যদি একবার আদ্র পুরোদমে খেপে যায় তাহলে কি হতে পারে। এই হসপিটাল আর হসপিটাল থাকবে না। প্রায় 3 ঘন্টা পেরিয়েছে। ওটি সিগন্যাল লাইট অফ হয়েছে। ভেতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে। সবাই সচকিত হয়। আদ্র সোয়াইবকে ছাড়িয়ে এক দৌড়ে ওটির সামনে যায়। 3 জন নার্স বের হয়ে আসে ভেতর থেকে। হাতে সাদা রঙের তোয়ালেতে মোড়ানো 3টে টুনটুনি পাখির ছানা। আদ্র দেখে তাদের কিন্তু ধরে না। এতক্ষণে সবাই চলে এসেছে কাছে। আদ্রের এমন অবস্থা দেখে একটা নার্স বলে, আপনার 2টো ছেলে আর একটি মেয়ে হয়েছে। আদ্র বাচ্চাদের দিকে তাকিয়ে বলে, কেমন আছে? দেখুন, এ বিষয়ে আমরা আপনাকে বলতে পারবো না। আপনাকে ডাক্তার সব বলবে। আদ্র হাসপাতালে এক তামাশা করে ফেলেছে। নিপুণের অবস্থা অনেকটাই খারাপের দিকে। সিজারিয়ান অপারেশন হওয়ার পরেও ব্লিডিং হচ্ছে। এমনভাবে ব্লিডিং হচ্ছে যেন নিপুণের সাধারণ প্রসব হয়েছে। কিছুতেই ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না। ইতোমধ্যে 7 ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে। একদিক দিয়ে শরীরে রক্ত দিচ্ছে, আর একদিক দিয়ে শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। ডাক্তাররা মিটিং বসিয়েছিল। তারা তাদের মিটিং শেষ করে আদ্রের কাছে যায়। সে এখন নিপুণের কাছে বসে আছে। সাথে জুবায়ের শিকদার আর অনিমা শিকদারও আছে। আকি শিকদার আর জুনায়েদ শিকদার বাহিরে বসে আছে। তাদের এই মুহূর্তে নিপুণের কাছে যাওয়ার সাহস নেই। সোয়াব আর অর্পার কাছে আদ্রের 2 ছেলে। অনিমা শিকদারের কোলে মেয়েটা স্থান পেয়েছে। আদ্র এখনো কাউকেই কোলে নেয়নি। ডাক্তার কেবিনের মধ্যে প্রবেশ করতেই জুবায়ের শিকদার সেদিকে ছুটে যায়। আপনি এসেছেন? চোখ খুলছে না কেন এখনো? কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন আপনারা? আপনি শান্ত হন মিস্টার জুবায়ের। আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি সেটা শুধু সিদ্ধান্ত পূর্ণ করতে হবে আপনাদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে। ডাক্তারের কথায় আদ্রের বুক পুড়ে ওঠে। নিপুণের হাত জাপটে ধরে আরো শক্ত করে করুণ চোখে অনিমা শিকদারের দিকে তাকায়। তার চোখে ভয় স্পষ্ট। কাপা কাপা কণ্ঠে ডাক্তারকে জিজ্ঞেস করে, সিদ্ধান্ত কি? ও বাঁচবে তো? ডাক্তার আদ্রকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি ভয় পাবেন না মিস্টার আদ্র। তবে সিদ্ধান্ত খুব সেন্সিটিভ। সবার আগে আপনার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বলুন আপনি। দেখুন, ওনার সিজারিয়ান হয়েছে, তবে ব্লিডিং হয়েছে খুব বেশি। এই মুহূর্তে ওনার ব্লাড বন্ধ করতে হলে ওনার জরায়ুর অপারেশন করতে হবে। কিন্তু আদ্র অবাক চোখে চায় ডাক্তারের দিকে। কিন্তু কি? একবার জরায়ুর অপারেশন হলে উনি কখনো আর মা হতে পারবেন না। দেখুন, সিদ্ধান্ত এবার আপনার উপর। ডাক্তারের কথায় অনিমা শিকদার আর জুবায়ের শিকদার বিস্মিত। আদ্র কিছু বলবে তার আগে জুবায়ের শিকদার বলে ওঠে, দেখুন, এত বড় একটা সিদ্ধান্ত, আমরা পরিবারে অনেকেই আছি। আমরা সবাই মিলে যদি ভেবে সিদ্ধান্ত নেই জুবায়ের শিকদার তার কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগে আদ্র গর্জে ওঠে, হুঙ্কার ছুড়ে বলে, অপারেশন হবে, আর কারো কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই। ও আমার বউ, সিদ্ধান্ত আমি নেব। বাচ্চা লাগবে না আমার শুধু ওকে লাগবে, শুধু ওকে। আদ্রের কথায় ডাক্তার আরেকবার শিওর হওয়ার জন্য বলল, আপনি ভেবে বলছেন? 100% আপনি ব্যবস্থা করুন, তবে ও যেন বেঁচে থাকে। ওর যদি কিছু হয় তাহলে আপনি ভাবতেও পারছেন না কি হবে। ডাক্তার আদ্রের হুমকিকে ভয় পায় না। তিনি এখানে এক স্ত্রীর প্রতি নিবেদিত প্রাণ পুরুষের গভীর ভালোবাসা অনুভব করেন, যেটা আসলে অনেক কম দেখা যায়। নিপুণের জরায়ু অপারেশনের পর কেটেছে 1 সপ্তাহ। সুস্থের তালিকায় এখনও পড়েনি সে। হসপিটাল থেকে রিলিজ পেয়েছে অপারেশনের 5মতম দিনে। ডাক্তারের পরামর্শে তাকে ছাড়া হয়েছিল। হাঁটতে পারে না সে। নিজের সম্পূর্ণ ভর এখন অন্যজনের উপর দিতে হয়। সে অন্যজন আর কেউ নয়, আদ্র নিজেই।
নিপুণের শুরু থেকে শেষ যত কাজ আছে সব সেই করে। এক কথায় সে এখন নিপুণের ছায়া সঙ্গী। জেসমিন শিকদার আর অর্পা মিলে বাড়ির সব কাজ সামলায় এখন। অভ্র, নিভ্র আর আঞ্জুমানের দায়িত্ব অনিমা শিকদার আর রাখি শিকদারের। একটুখানি 3টে বাচ্চা মা ছাড়া থাকছে, কোথায় যাবে তারা? নিপুণ তাদের বেশিক্ষণ কোলে নিতে পারে না, হাত অবশ হয়ে যায়। অনিমা শিকদার আর আখি শিকদার সাহায্য করে বাচ্চাদের ফিডিং করানোর সময়। আখি শিকদার মেয়ের সামনে বেশি একটা যায় না, সামনে গেলে মেয়ের এমন অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। কতটুকুই বা বয়স, সবে তো 20। এতটুকু বয়সে মেয়ের এই অবস্থা, কোনো মায়ের মন ধরবে? ব্যবসার কাছ থেকে আদ্র এখন বিচ্ছিত। ব্যবসার সব কাজ এখন তার বাপ চাচারা সোয়েব সামলায়। কোনো জটিল সমস্যা হলেই সে দেখে, তাও এক মুহূর্তের জন্য নিপুণকে একা করে না সে, সর্বক্ষণ ছায়ার সঙ্গী হয় তার। নিপুণ খাটে বসে আছে, আদ্র তার ওষুধগুলো গোছাচ্ছে খুব মনোযোগ দিয়ে। নিপুণের নজর আদ্রের দিকে, মোহনীয় দৃষ্টি দিয়ে দেখছে তার আদ্র। তাইকে এটা তার সেই আদ্র ভাই নয় যে তাকে কথায় কথায় ধমকাতো, থাপ্পড় মারতো, ইগনোর করতো। আদ্র ভাই তো এখন আদর ছাড়া কথাই বলে না তার সাথে। নিপুণের মনে হয় আদ্র বাচ্চাদের থেকে তাকে বেশি সময় দেয়। আদ্রের ডাকে নিপুণের ধ্যান ভাঙে, হাতে ওষুধ নিয়ে ডাকছে সে। নিপুণ হাত বাড়িয়ে ওষুধগুলো নেয়। আদ্র পানির গ্লাসটা এগিয়ে দেয়, মোলায়েম কণ্ঠে বলে, আস্তে আস্তে গিলবি, যাতে ওষুধ গলায় না থাকে। আদ্রের কথা মতো নিপুণ ওষুধ খায়। আদ্রের হাতে পানির গ্লাসটা দিয়ে বলে, বাচ্চাদের একটু আনবেন, দেখতে ইচ্ছে করছে। দেখা লাগবে না, এখন তুই ঘুমা, এটা তোর ঘুমের টাইম। একটুই দেখবো প্লিজ। আদ্র শোনে না নিপুণের কথা। এই মুহূর্তে বাচ্চাদের এখানে আনা উচিত হবে না। বাচ্চাদের পেলে নিপুণ ঘুমাতে চাইবে না এখন। তাই আদ্র বলে, ওরাও এখন ঘুমাচ্ছে, জাগিয়ে আনবো? নিপুণের পঞ্চেন্দ্রিয় সজাগ হয়, আস্তে করে মাথা নেড়ে বলে ওঠে, ঘুমোচ্ছে যখন ঘুমাক, ঘুম থেকে উঠলে কিন্তু নিয়ে আসবেন। আদ্র মাথা নাড়ে, আস্তে করে ঠোঁট ছুঁয়ে দেয় নিপুণের ললাটে। কণ্ঠ আগের থেকে মোলায়েম করে বলে, নিয়ে আসবো, তুই ঘুমা একটু, কাল আবার ডাক্তারের কাছে যেতে হবে। কেন? রাতে ঘন ঘন জ্বর আসে, তোর শ্বাস বাড়ে, পেটে সেলাই ধরে যে মোচড়ামুচড়ি করিস, আমি কি দেখি না? অন্ধ আমি? নিপুণ চোরের মতো করে চোখ লোকায়। সে তো এগুলো আদ্রকে বলতে চায়নি। এমনিতেই সবাই তার জন্য সারা দিন রাত এত টেনশন করে। শুধু শুধু মানুষকে হয়রানি করে লাভ আছে? কিন্তু না বলে কি লাভ হলো? আদ্র তো সেই জেনে গেল। আচ্ছা, এই ছেলে কেন তাকে এত ভালোবাসে? নিপুণ আপন মনে বের করে বলে ওঠে, আপনি আমায় কেন এত ভালোবাসেন আদ্র ভাই? এ ভালোবাসা দেখে মরে গেলেও তো শান্তি। আপনি কি আমার এইটুকু শান্তি দেখে বেশি কষ্ট পেতেন? নিপুণ বের করে বললেও আদ্র শোনে তার কথা। নিপুণের গালে হাত রেখে আস্তে আদর করে দেয় তাকে। উদ্বেগপূর্ণ কণ্ঠে বলে ওঠে, তোর শান্তিতে আমি মোটেও কষ্ট পেতাম না, তবে তুই মরে গেলে আমি ওই গলা কাটা মুরগির মতো ছটফট করতাম ক্ষণে ক্ষণে। কি হতো বল? কিছুই হতো না, আমি বেঁচে থেকেও মরে যেতাম। আর বাচ্চারা এতিম হতো, বাড়ির সবাই কাঁদতো তোর আর আমার মরে যাওয়া দেখে। আদ্রের কথা শুনে নিপুণের চোখ বেয়ে নোনতা জল গড়িয়ে পড়ে। জাপটে ধরে আদ্রের গালে, চোখে কপালে চুমু খায়। বিড় করে বলে, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, জীবনেও না। আদ্র আলগে বন্দি করে নেয় তার ভালোবাসাকে। জড়িয়ে ধরেই না হয় কিছুক্ষণ হোক সূক্ষ্ম বিলাসে। আদ্র আর নিপুণ বসে আছে ডাক্তারের সামনে। তিনি বেশ গম্ভীর মুখে রিপোর্টগুলো চেক করছেন, মাঝে মাঝে চশমাটা ঠেলে দিচ্ছেন। আদ্রের ধৈর্যে কুলায় না, ডাক্তারকে বলে, এনিথিং সিরিয়াস ডক্টর? তিনি চশমাটা টেবিলে খুলে রাখতে রাখতে বললেন, সিরিয়াস তো বটেই। ওনার রিপোর্ট দেখে যা বুঝলাম, ওনাকে তো আবার হসপিটালে ভর্তি করতে হবে। নিপুণ চমকে আদ্রের দিকে তাকায়। আদ্র যে অবাক হয়নি তা না, ভীত কণ্ঠে ডাক্তারকে জিজ্ঞেস করল, কি হয়েছে আবার ওর? পোস্টপার্টাম সেপসিস। আপনাকে যদি আমি সহজ ভাষায় বলি তাহলে বলতে পারেন সিজারিয়ানের পর ইনফেকশনের কারণ পোস্টপার্টাম সেপসিসের হতে পারে। আরও সহজ ভাষায় বললে পোস্টপার্টাম সেপসিস হলো সংক্রমণজনিত অবস্থায় যেখানে শরীরের বিভিন্ন অংশে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে এবং রক্ত প্রবাহকে প্রভাবিত করে। ডাক্তারের কথায় আদ্র ভুরু কুচকায়, প্রশ্ন করে, দেখুন মিস্টার আদ্র, কারণ অনেকগুলো হতে পারে, তবে আমি বিশেষ করে বলতে পারি সিজারের পর জরায়ুতে ইনফেকশন আর অস্ত্রোপচারের ইনজেকশন সাইডে ইনফেকশন। আশা করি বুঝতে পেরেছেন।
আরেকটা কথা, এটা খুবই সেনসিটিভ, ভিকটিমের মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি যত তাড়াতাড়ি চিকিৎসা করাতে পারেন ততই ভালো। সবগুলো কথায় আদ্র স্থির থাকতে পারলেও আদ্র শেষের কথায় স্থির থাকতে পারে না। কণ্ঠে জিজ্ঞেস করে বিচলিত কণ্ঠে, চিকিৎসা কি? দেখুন, এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। প্রাথমিক পর্যায়ে ইনফেকশন নিয়ন্ত্রণে আনতে প্রথমে 1 থেকে 3 সপ্তাহ হসপিটালে থাকতে হবে। এখানে অ্যান্টিবায়োটিক, তরল দ্রব্য আরও অন্যান্য চিকিৎসা দেয়া হবে। দ্বিতীয় ধাপে ইনফেকশন নিয়ন্ত্রণে আসলে অথবা রোগী স্থিরশীল হলে বাড়িতে নেওয়া সম্ভব, তবে তা নির্ভর করে আমার আর রোগীর মতামতের উপর। লাস্ট ধাপে দুর্বলতা কাটিয়ে উঠতে 3 থেকে 6 মাস পর্যন্ত রিকভারি থেরাপি দিতে হবে। এই সময়টা হসপিটালেই থাকলেই ভালো। ডাক্তারের কথা মুখে থাকতেই নিপুণ বলে ওঠে, আমার বেবিরা তো এখনো ছোট, এই অবস্থায়। দেখুন নিপুণ, বেবি ছোট, আমি বুঝতে পারছি। আপনি ওদের ফিটিং নিয়ে ভয় পাচ্ছেন, তাই তো? এটা নির্দেশনা আমরা দিব। আপাতত ওদের ফর্মুলা দুধ খাওয়াতে হবে। আরও অপশন আছে, তবে আপনার ক্ষেত্রে আর কোনো অপশন নেই। নীরবতা আঁকড়ে ধরে আদ্রকে। পাশে বসা রাফসানও নিশ্চুপ। কি বলবে হয়তো বুঝতে পারছে না সে। মনে হচ্ছে এটা কোনো ধ্যান, কোনো ঘোর, যা কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে। আদ্র রাফসানের দিকে তাকায়, নীরবতা ভঙ্গ করে বলে ওঠে, কথা তো আমি বলছি, আপনি কি ভাবছেন এত? রাফসান নড়ে চড়ে বসে, আমতা আমতা করে বলে, তার মানে নিপুণ এই 3-4 মাস ধরে হসপিটালে? তাকে কি আরো 2 মাস থাকতে হবে? আদ্র ডানে বামে মাথা নাড়ে, হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, ওর শরীরের অবস্থা এখন 95% ঠিক আছে। আমি আর ওকে ওই নরকে রাখবো না, আজকেই নিয়ে চলে আসবো। কথাগুলো বলার সময় আদ্রের মুখে খুশির ঝলক দেখে রাফসান। আদ্রের জায়গায় যদি সে হতো, সে কি কখনো এমন ত্যাগ করতে পারত? হয়তো, কিন্তু আদ্রের বেলায় হয়তো ছিল না। সে সব স্বীকার করেছে। এত সব কিছুর মধ্যে দিয়ে এক সরিষা পরিমাণ ভালোবাসা কমেনি তার নিপুণের জন্য। আজকে নিপুণকে আনতে যাবে কথাটা বলার সময় তার আনন্দ উপচে পড়েছে। এভাবেই ভালোবাসারা বেঁচে থাকুক। আজ সব কিছু শোনার পর তার আর বলতে দ্বিধা নেই। সে নয় নিপুণের জন্য আদ্রই পারফেক্ট ছিল। নিপুণকে নিয়ে আসা হয়েছে বাড়িতে, আদ্রই নিয়ে এসেছে। পুরোটা রাস্তা জুড়ে নিপুণ বাচ্চাদের সাথে বকবক করেছে। কত জমানো কথা, কত আবেগ। আদ্র শুধু চেয়ে চেয়ে দেখেছে। এই 4টা মাস নিপুণ বন্দি থাকলেও তাকে সঙ্গ দিয়েছে আদ্র। ঘন্টায় ঘন্টায় ভিডিও কল করে খেয়েছে কিনা, বিশ্রাম নিয়েছে কিনা সব দর্শন করত সে। মাঝে মাঝে বাচ্চাদের দেখিয়েও মজা করত সে। ভালোবাসা দেখাতো, সাহস দিত, মনে শক্তির যোগান দিত। দূর থেকেও প্রতিটা মুহূর্তে নিপুণের সঙ্গ দিয়েছে আদ্র। রাত হয়েছে, নিপুণ বাচ্চাদের ফিটিং করাচ্ছে। বাচ্চারা এখনো ফর্মুলা দুধ খায়। আদ্র আসে ঘরে। বাচ্চাদের সাথে নিপুণকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে সে। বুড়োকুচকে নিপুণকে বলে, এই লিলিপুটদের এখনো নিয়ে যায়নি? নিপুণ চোখ উঠিয়ে আদ্রের দিকে চায়। বাচ্চাদের হাত নাড়তে নাড়তে বলে, ওদের নিয়ে যাবে কেন? ওরা এখানে থাকবে না? না, থাকবে না। ওরা এখানে থাকলে আমি কোথায় থাকবো? নিপুণ আদ্রের কথা গায়ে মাখে না। সে আপন মনে খেলতে থাকে বাচ্চাদের সাথে। আদ্র এগিয়ে আসে কাছে, বলে ওঠে, ওদের খাইয়েছিস? হুম। কষ্ট করে খাওয়াতে গেলি কেন? আম্মুই তো খাইয়ে দিত। নিপুণ আঞ্জুমানকে কোলে তুলে নেয়। আদ্রের দিকে তাকিয়ে ভুরুকুচকে বলে, আপনারা কি শুরু করেছেন বলুন তো? আমি বাসায় আসা পর্যন্ত দেখছি আপনারা আমার সাথে অদ্ভুত আচরণ করছেন। এটা করিস না, এটা তুলিস না, এটা খাস না। আমি কি অতিথি? নিপুণের এমন সুপ্ত তেজ দেখে আদ্র হাসে। নিপুণের কথার উত্তর না দিয়ে বলে ওঠে, একটা ম্যাজিক দেখবি? নিপুণ গম্ভীর কণ্ঠে জবাব দেয়, কি? আদ্র আলতো হাতে অভ্রকে কোলে তুলে নিল। অমনি নিভ্র চিৎকার শুরু করলো। এমন তেমন চিৎকার না, প্রথমে ঠোঁট ভেঙে তারপর গলা ফাটিয়ে চিৎকার করলো। তার এমন কান্না দেখে নিপুণ বলে উঠল, ও এভাবে কান্না করছে কেন? এটাই তো ম্যাজিক। একটাকে কোলে নিলে আরেকটা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। একদম তোর মতো গলাটা পেয়েছে। আদ্র নিপুণের কোলে থাকা আঞ্জুমানের দিকে ইশারা দিয়ে বলল, আমার মা হয়েছে একেবারে আমার মতো শান্ত। নিপুণ বাচ্চাদের দিকে এক এক করে তাকায়। সত্যি তো আঞ্জুমান একদম শান্ত। মুখ চোখ কেমন গম্ভীর করে রেখেছে একটুখানি মেয়ে। আর ওদিকে অভ্র নিভ্র চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছে। নিপুণের ভাবনার মাঝে অনিমা শিকদার আসে ঘরে। তাকে দেখে আদ্র বলে ওঠে, উফ, ভালো হয়েছে এসেছো। লিলিপুটগুলোকে নিয়ে যাও। জ্বালিয়ে ফেললো একেবারে।
চিৎকার করে করে কানের পোকা সব বের করে ফেলেছে। ইতোমধ্যে আখি শিকদারও এসেছেন। অনিমা শিকদার আড্ডের দিকে তাকিয়ে বলল, তুই একটাকে কোলে নিয়ে আরেকটাকে কোলে নিসনি কেন? হতচ্ছাড়া একটা, ইচ্ছে করে এমন করছিস? আড্ডের মুখের পরিবর্তন হলো না, দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছে করে এমন করেছে। অনিমা শিকদারও তার কথা আর বাড়ালো না, অভ্র আর নিভ্রকে কোলে তুলে নিল। নিপুণের কোলে এখনো আঞ্জুমান। সে বলল, ওদের কিভাবে ঘুম পাড়াবো? আখি শিকদার মেয়ের এমন কথাই হেসে ওঠে। আঞ্জুমানকে তার কোলে নিয়ে বলে, তুই ঘুম পাড়াতে হবে না, আদ্র নিভ্র আপার কাছে থাকে আর আঞ্জুমান আমার কাছে থাকে। তুই সম্পূর্ণ সুস্থ হ, তারপর ওদের ঘুম পাড়াস। তিনি নিপুণকে তাড়া দিয়ে বললেন, 10:30 বাজে, তুইও ঘুমিয়ে পড়। তারা চলে যায় রুম থেকে। আদ্র দ্রুত পায়ে হেঁটে দরজা আটকে দেয়। নিপুণ শুধু তাকিয়ে দেখে সেদিকে। দরজা আটকে আদ্র এক মুহূর্তের সময় অপচয় করে না, ছুটে এসে আতশোয়া নিপুণকে জড়িয়ে ধরে। বিষয়টা এত জলদি ঘটেছে যে নিপুণ ঠিক করে ঠাউর করতে পারেনি কিছু। আদ্র আলতো করে মুখ গুজে রাখে নিপুণের বুকে। নিপুণের শ্বাস রোধ হয়ে আসে, তাও কিছু বলে না সে। আস্তে করে হাত রাখে আদ্রের চুলে, মিনমিন করে বলে ওঠে, এই জন্যই বুঝি ইচ্ছে করে বাচ্চাদের অন্য ঘরে পাঠিয়ে দিয়েছেন? আদ্র স্ফুট স্বরে আওয়াজ দেয়। বিড় করে আরো বলে ওঠে, আঞ্জুমানকে তুই বুকের উপর কেন শুয়েছিস আগে? এখন আমি শুবো? ওর কত বড় সাহস, আমার আগে আমার বইয়ের বুক দখল করে নিয়েছে। আদ্রের কথায় নিপুণ মুখ টিপে হাসে। আদ্রের মতো করেই বলে ওঠে, ওর আগেই তো আপনি দখল করেছিলেন। তাও আগে আমি, তারপর ওরা। আপনি এখন বাচ্চাদের সাথেও হিংসা করবেন? করব। কথাটা বলে আদ্র কয়েকটা চুমু খেয়ে নেয় নিপুণের চিবুকে আর থুতনিতে। জানিস আমি অনেক লোভী হয়ে গেছি ইদানিং। তোর আদর পাওয়ার লোভ। এই 4টা মাস ছিল 4 বছরের মতো, তুই জানিস। প্রতিটা মুহূর্ত আমার বিষের মতো লেগেছে তোকে ছাড়া। এখন আর এক মুহূর্ত তোকে ছাড়া না। নিপুণ আদ্রের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আচ্ছা শোন, আমার আদরের ভাগ বেশি লাগবে। 3 বাচ্চা মিলিয়ে যতটুকু ভাগ পাবে আমি ততটুকুই চাই, একা। বাচ্চাদের বলে দিস আগে বাপ, তারপর তোরা। আদ্রের এহনো কথায় নিপুণ খিলখিল করে হেসে দেয়। হাসতে হাসতে বলে, আচ্ছা বলবো। আদ্র লাইট নেভায়, নিপুণকে বালিশে শুইয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এক সময় কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, ভালোবাসি তোকে আমার 3 বাচ্চার আম্মু, খুব ভালোবাসি। নিপুণ আদ্রের দিকে ফিরে প্রশস্ত বুকে ওষ্ঠ লাগায়। একটা আদুরে বিড়াল ছানার মতো আদ্রের বুকে মুখ লুকায়, জাপটে ধরে বলে ওঠে, আমিও আপনাকে খুব ভালোবাসি, আমার 3 বাচ্চার আব্বু।